হ্যালো ভিউয়ার্স, যারা যারা আমাদের বড় চ্যানেল থেকে এই চ্যানেল ভিজিট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং এই চ্যানেলে আমাদের সব সময়ের জন্য নতুন নতুন মাফিয়া সিরিজ এবং রহস্যময় সিরিজ আসবে। নিশি কল কাটে। দৌড়ে ওরা পাঁচজন রুমের ভেতরে প্রবেশ করে। নিশিকে সুস্থ দেখে ওরা কেঁদে ফেলে, কিন্তু নিশির চোখ মুখের অবস্থা কেমন যেন। নিশির অবস্থা বেগতিক। জিশানকে প্রশ্ন করে, নিলয় কোথায়? আপু, নিলয়কে কারা যেন তুলে নিয়ে গেছে। নিলয়ের ভাঙা ফোন এই যে আমার কাছে, জায়গাতে অনেক রক্ত পড়েছিল। নিলয়কে মনে হয় মারছে, কিন্তু ওরা কারা তুলে নিয়ে গেছে জানি না। নিলয়ের খোঁজ পেয়েছিস? সবাই চল, নিলয়কে খুঁজে বের করব। কোথায় যাবি না তুই? চুপ কর, আমাকে রাগাবে না বলে দিলাম। জিশান, তোরা এখানে থেকে যা। আমি তোমাকে ছাড়া কোথাও যাব না, চলো সবাই। নিশি কথাটা বলে বেড থেকে নামলো। জামেলা বেগম এসে নিশির হাত ধরে। নিশি বলে, হাত ছাড়ো মা। তুমি করিস না। মা, আমি তোমাকে হাতটা ছাড়তে বলেছি। আমি জানি নিলয় আজকে আঙ্কেল মেরেই ফেলবে, সেই উঠিয়ে নিয়ে গেছে নিলয়কে। যিশুর নামে শপথ করছি, যদি নিলয়ের কিছু হয় আর এর পিছনে যদি আঙ্কেল থাকে, আমি যে কোনো কিছু করব। আমি ওনার এমপি থেকে সরাতে পারি, আমি ওনাকে এমপি থেকে সরাতে পারি, মনে রেখো। নিশি, কি সব বলছিস? আগে কথা শোন। আমার হাত। হ্যালো ডিয়ার চেয়ারম্যান, দ্য লিডার। কে? উফ, ফোন কলে তোমার কণ্ঠটা কিন্তু আসলেই মারাত্মক। এই জন্য মনে হয় নিলয় তোমার প্রেমে একদম উন্মাদ। নিলয়? নিলয় কোথায়? তুমি কে? তুই? আরে রিল্যাক্স, নিলয় কোথায়, কে, আমি সেটা তো বলবোই। সেটা বলার জন্যই তো কল করা। একদম ভনিতা করবি না। কে তুই? নিলয় কোথায়? নিলয়ের কিচ্ছু হলে তোকে আমি মেরেই ফেলবো। আহারে কি প্রেম, মানুষের প্রেম দেখতেও ভালো লাগে। হারামির বাচ্চা, নিলয় কোথায় বল? নিলয় কোথায়? নিলয় তো আমার কাছে। আর রাজ তো এমনি এমনি তুলে আনেনি, রাজ তোকে ইনভাইট করছে, আয় নিলয়কে ছাড়িয়ে নিয়ে যা। রাজ নিলয়ের কাছে আসে। নিলয়ের গালে জোরে একটা খুশি দেয়। নিলয় চিৎকার করে বলে, নিশি, তুমি আসবে না, ওরা তোমাকে মেরে ফেলবে। নিলয় কথাটা বলেই উঠে দাঁড়ালো। রাজ নিশিকে ফোন করে। নিশি তখন তার মা জামিনার সাথে কথা বলছিল। রাজের নাম্বার নিশি চেনে না। নিশি রিসিভ করে। হ্যালো নিশি, রাজ বলছি। তোমার নিলয়কে আমি তুলে নিয়ে এসেছি। আহ, এত উত্তেজিত কেন গো? আসো আমার কাছে। ও হ্যাঁ, একা আসবে কিন্তু, ঠিকানা তোমাকে পাঠিয়ে দিচ্ছি মেসেজে। রাজ, নিলয়ের যদি কিচ্ছু হয় তাহলে কিন্তু আমি তোকে মেরেই ফেলবো বলে দিলাম। নিশি, তুমি আসবে না, ওরা তোমাকে মেরে ফেলবে। নিলয়, তোমার কিচ্ছু হবে না, আমি এসেছি। জলদি আসো, আমরা তোমার অপেক্ষাতে। নিলয়কে নিয়ে যেতে চলে আসো, সারা বহুত জ্বালাচ্ছে। ওটার একটু সাইজ করো। নিলয়ের কিছু হলে রাজ, আমি তোকে মেরেই ফেলবো। প্লিজ নিলয়কে ছেড়ে দে, ও তো সাধারণ একটা ছেলে। ওকে তুলে নিয়ে গিয়েছিস কেন? নিশি, তুমি আসবে না, ওরা তোমাকে মারবে। আহা। নিলয় এমন চিৎকার করে গিয়ে দাঁড়ালো। চেয়ার ভেঙে একটা পায়া নিয়ে অর্ধেক ভেঙে জাহিদের ডান চোখ বরাবর ঢুকিয়ে দেয়। ঘটনাটা এত দ্রুত গতিতে হয়ে যায় যে সেখানে থাকা সবাই অবাক হয়ে জাহিদের দিকে তাকিয়ে আছে। 15 সেকেন্ডের ভেতরেই নিলয় উঠল, চেয়ার ভাঙল আর জাহিদের চোখ বরাবর ঢুকিয়ে দিয়েছে। নিলয় রাজের কাছে আসে, ফোনটা হাতে নিয়ে মেসেজে গিয়ে ঠিকানাটা সেন্ড করে দেয়। তারপর ফোনটা মুখের কাছে এনে করুণ ও যন্ত্রণা কণ্ঠে চিৎকার করে বলল, আমাকে মেরে ফেল রাজ, কিন্তু নিশিকে মারবি না। আহ, যত ইচ্ছে আমার মার, নিশির যেন কিছু না হয়। নিশি যেদিন রাজ তোমাকে গাড়ি দিয়ে চাপা দিয়ে মারতে চেয়েছিল। আমি আসছি। নিলয় ফোনটা ফ্লোরে ছুঁড়ে মারে, তারপর শব্দ করে হাসতে থাকে। সায়াম এগিয়ে আসতে থাকে নিলয়ের দিকে। ঠিক তখনই অর্ক চেয়ার থেকে উঠে সিয়ামের গলায় 2 পা দিয়ে চেপে ধরে ঠাস করে একটা মরা দেয়। সায়ামের গলার হাড় ঠাস করে ভেঙে ধপ করে নিচে পড়ে গেল সে। অর্ক বলে,
শালা খুব জোর তোর গায়ে না? ওঠ এবার। বস, এরা দুইজন প্রফেশনাল ফাইটার, দূরে যাও। নয়নের কথাতেও যেন কারোর ঘোর কাটেনি। এরা দুজন চোখ পলকেই যেন দুজনকে মাটিতে শুইয়ে দিয়েছে। ওদিকে নিশি চিৎকার করে নিলয়কে বলে ডাক দেয়। জিশান বলে, কি হয়েছে আপু? রাজ পলাশের ছেলে। রাজ নিলয়কে তুলে নিয়ে গেছে। আমাকে সেদিন ট্রাক দিয়ে চাপা দিয়ে মারতে চেয়েছিল রাজ, কিন্তু সেদিন আমাকে বাঁচিয়েছে নিলয়। আমি বুঝে গিয়েছি কেন রাজ নিলয়কে তুলে নিয়ে গেছে। রাজ আমার পিছনে লোক লাগিয়েছে, আমার আর নিলয়ের ছবি তুলেছে, তারপর আমারই আঙ্কেলের কাছে ছবিগুলোকে পাঠিয়েছে সে। এখন তুলে নিয়ে গেছে নিলয়কে। আমার জন্য নিলয়ের বিপদ। নিলয়কে ওরা সবাই মেরেছে, আমাকে তো যেতেই হবে। এখনই চলো আব্বু, আমাদের সব কয়টাকে ওখানে মেরে রেখে আসবো। কিন্তু একা যেতে হবে আমায়। তোরা থাক, আমি যাচ্ছি। নিলয়কে আমাকে বাঁচাতেই হবে। এখন তোকে মোটেও যেতে দেব না। উফ মা, সরো তো সামনে থেকে, ভালো লাগছে না এসব। জিশানদের সাথে নিবি, ওদের দূরে রাখবি, কিন্তু একা যেতে দেব না। হ্যাঁ আপু, আমরাও আসি। আচ্ছা বেশ। কারোর ঘোর কাটেনি। এরা দুজন চোখ পলকেই যেন দুজনকে মাটিতে শুইয়ে দিয়েছে। ওদিকে নিশি চিৎকার করে নিলয়কে বলে ডাক দেয়। জিশান বলে, নিশি বাইরে যেতে থাকে, কিন্তু জামিলা এসে নিশিকে আটকায়। নিশিকে বলে, এরপর ওরা বের হয়ে পড়ে। জামিলা, জেহান ও জেরিন চিন্তায় বাঁচে না। অর্ককে তুলে নিয়ে গেছে রাজ। জেরিনের কষ্ট হচ্ছে, কিন্তু সে কিছু বলতে পারছে না, খালি জামিলাকে জড়িয়ে ধরে কান্না করছে। ওর মা ভাবে ওর আপুর জন্য জেরিন কাঁদছে। তুই কাছে আসবি না একদম। রাজ ভয়ে নিলয়ের থেকে দূরে সরে যায়। নিলয় শব্দ করে হাসতে থাকে। নিলয় এগিয়ে গিয়ে মদের বোতল হাতে নিয়ে বলে, এটা অ্যাপেল ওয়াইন বা এল্ডারবেরির ওয়াইন। আঙুরের রস ইস্ট, আপেল এবং জামের গাজন দ্বারা বানানো হয়েছে। অ্যালকোহল আছে। মদে অ্যালকোহল ছড়ানো চিনি, শসা ও ফলের গাজনকৃত উৎপাদন থাকে। স্বাদটা ভালোই ছিল, ভালো পুরনো মাল। বোতলটার বয়স 1 বছর হয়ে গেছে, এই জন্য স্বাদটা বেশ চমৎকার। নিলয় মদের বোতল হাতে নিয়ে সেটার দিকে তাকিয়ে সব ডিটেলস বলে দিচ্ছে। কে নিলয়? নয়ন শিমুলকে ইশারা করে নিলয়কে মারতে। অর্ক চেয়ারে বসল, কারণ অর্কর এখন কিছু করার নেই। নিলয় এদের জন্য একাই যথেষ্ট। শিমুল দৌড়ে আসে নিলয়ের কাছে। নিলয়ের হাতে থাকা মদের বোতলটা শিমুলের মুখের উপরে নিয়ে জোরে বাড়ি দেয়, আর সাথে সাথেই কাঁচগুলো ফেটে শিমুলের চোখে মুখের সবখানে কাঁচ ফুটে যায়। শিমুল সেখানেই মারা যায়। নিলয় টেবিলে থাকা তাসের কার্ডগুলো হাতে নেয়, তারপর বলে, প্লাস্টিক কার্ড 52টা আছে। 29 কার্ড বা কল ব্রিজের থেকে 1000টার বেশি ভালো লাগে। নিলয় কার্ডগুলো হাতের মধ্যে নিয়ে একসাথে শক্ত করে ধরল। তুহিন নামের ছেলেটা সেই লোহার রড নিয়ে এসে নিলয়ের মাথায় আবার মারতে যাবে, ঠিক তখনই নিলয় একটু ঘুরে সরে এসে তুহিনের পেছন থেকে গলা চেপে ধরে। গলা চেপে ধরে তুহিনের মুখটা হাঁ হয়ে যায়, আর তখনই নিলয় তুহিনের মুখের ভেতরে সবগুলো কার্ড পুড়ে মাটিতে ফেলে দিয়ে সেই কার্ডের উপরে দাঁড়ায়। তুহিনের চোয়াল ফেটে রক্ত বের হতে থাকে। সে ওখানেই দম আটকে মারা যায়। কি সাংঘাতিকভাবে মারছে নিলয় ওদের। এই তুই কি সাইকো নাকি? তোর ভিতরে কি একটু মায়া দয়া নেই? মারিস না আমাদের, আমরা চলে যাচ্ছি। নিলয় মাটিতে পড়ে থাকে সেই লোহার রডটা হাতে নেয়। নিলয়ের মাথার পিছনে যেখানে রড দিয়ে মেরেছিল সেই জায়গাতেই লোহার রড ঠেকিয়ে সাইজ বোঝার চেষ্টা করে। রাজের দিকে তাকায়, হাসি দিয়ে নিলয় বলে, তোর বাবা 15 বছর আগে ভোট চুরি করে এমপি হয়েছিল। তোর যে বড় ভাই আছে ওর নাম জানিস? ওর নাম হলো তন্ময়। সে 15 বছর আগে এমপি সুজয়কে মেরেছিল। তারপর তোর বাবা তন্ময়কে দেশের বাইরে পাঠিয়ে দেয়। তোর তো মা নেই,
তোর মায়ের লাশ তোর বাড়ির পিছনে একটা শিমুল গাছ ছিল, সেই গাছে ঝোলানো ছিল। কে মারছিল জানিস? তোর বাবা নিজেই। সেই গাছটা পরে কেটে দেয়, সেখানে ফুল বাগান করেছে। তুই কে রে? এত কিছু জানিস কিভাবে? তোর ভাই তন্ময় আমেরিকাতে নাম পাল্টে নিশির আঙ্কেলের নাম বলেছে, আর্দিয়ান ডিসুজা। শালা বহু ধারামি, ওটাকে তো পারছিলাম না এতদিন। আমি এই জন্য অপেক্ষা করছি তোর ভাই কবে নিশির জন্য দেশে আসবে। তোর বাবা সব জানে। তোর বাবার কথা মতো তন্ময় খ্রিস্টান নাম দিয়ে নিশির বাবার সাথে যোগাযোগ করেছে, যাতে নিশিকে সরাতে পারে, তারপর আয়াসকেও সরাতে পারে। এরপর সে নিজে আবার ক্ষমতায় আনতে চায়। তোর বাবা বোকা সাজে, বুঝলি? কিন্তু তোর বাবা এতটা বোকা না। তুই কি ভাবছিলি তোর বাবা তোর বুদ্ধিতে চলে? বোকা চন্দ্র, এটা জানিস না তোর বাবা তোকে ব্যবহার করছে। এটা রাজনীতি, রাজনীতির মাঠে সবাই লিডার হতে আসে। ভাইয়া দেরি হয়ে যাচ্ছে তো, নিশি ভাবি চলে আসবে, গেমটা শেষ করো। ওদেরকে বলনি এখনই যে ওরা আমাদেরকে কিডন্যাপ করেনি, বরং আমরা নিজে থেকে কিডন্যাপ হয়েছি। বোকার দলেরা, জলদি শেষ করো, আমি গেট খুলি। অর্ক উঠে দাঁড়ায়। নিলয় হাসতে থাকে। টেবিলের উপর থেকে পিস্তলটা হাতে নেয় নিলয়। তারপর সবগুলোকে মারতে শুরু করে। রাজ শুধু বেঁচে আছে। অর্ক বাইরে চলে গেছে। নিলয় বাইরের দিকে তাকিয়ে আছে। রাজ নিলয়কে পেছন থেকে এসে মারে, নিলয় পড়ে যায়। রাজ আবারও এসে নিলয়কে মারতে শুরু করে। অনেক মারে রাজ। কিছু সময় পরে অর্ক সহ আরো 10 জন ছেলে ভেতরে আসে। রাজকে কিছুই বলল না। রাজ অবাক হয়। ও এত নিলয়কে মারল, কিন্তু নিলয়ের লোকেরা দেখেও রাজকে কিছু বলছে না। রাজ কি করবে বুঝতে পারছে না। অর্করা এসে যারা মারছে তাদেরকে তুলে নিয়ে চলে যায় সেখান থেকে। অর্ক বের হওয়ার আগে নিলয়কে বলে, ভাইয়া ডান, আমি বাইরে আছি। নিলয়ের বাকি লোকেরা চলে গেছে রাজের লোকেদের নিয়ে। অর্ক গেটের সামনে পড়ে আছে। চোখে মুখে সারা গায়ে রক্ত মাখিয়ে নিয়েছে সে। এমন সময় কতগুলো বাইক আসে সেখানে। নিশিরা এসে গেছে। নিশি বাইক থেকে নেমে দৌড়ে আসে গেটের কাছে। গেটে এসেই দেখতে পায় অর্ক পড়ে আছে। নিশি চিৎকার করে জিশানদের ডাক দেয়। নিশির হাতে পিস্তল। অর্ককে টেনে তোলে। অর্ক অজ্ঞান হয়ে পড়ে আছে। জিশানেরা দৌড়ে আসে সেখানে। অর্ককে এভাবে রক্তাক্ত অবস্থায় দেখে ওরা ভয় পায়। জিশান অর্কের নাকের কাছে আঙুল দিয়ে বলে, আফু, অর্ক এখনো বেঁচে আছে। ভেতর থেকে নিলয়ের চিৎকার শোনা যাচ্ছে। কেউ যেন তাকে মারছে। নিলয় তার হাত থেকে পিস্তলটা ফেলে দেয় রাজের সামনে। নিশি সে সময় দৌড়ে ভেতরে প্রবেশ করে। রাজের থেকে দূরে পড়ে আছে নিলয়, রক্তাক্ত শরীর। কোথাও বাদ নেই রক্ত ঝরতে। রাজকে দেখে হাতে লোহার রড সেটা ফেলে দিয়ে পড়ে থাকা পিস্তলটা হাতে তুলছে। রাজ পিস্তলটা হাতে নিয়ে নিলয়ের দিকে তাক করে। তখনই নিশি বলে, রাজ ঘুরে তাকায়। নিশি পিস্তল তাক করে ধরে দাঁড়িয়ে আছে। পিছনে ওর সব লোকেরাও আছে। রাজ নিলয়ের দিকে তাকিয়ে বলে, শালা তোকে মেরে ফেলবো এবার আমি। নিশি আমাকে মারলেও আগে তোকে মারবে। হা হা, ইটস টাফ ব্রো। নিশি, আমাকে বাঁচাও, ও আমাকে মেরে ফেলবে। নিশি, তোমাকে আর পাওয়া হবে না আমার। তুই তো দেখি ভালো অভিনয় করিস। এই চুপ কর ছেমড়ি। আমার কাজ ছিল তোকে মারার, কিন্তু এটা ভাবিনি যে নিলয়কে মারলেই তুই মরে যাবি মন থেকে। আমার কাজ তো আরো সহজ। এতক্ষণে কেন যে নিলয়কে মারলাম না, কিন্তু এবার আর দেরি নয়, নিলয়কে মারবো এক্ষুনি। এটা বাউনিং 90 মিটার পিস্তল, বা এটা শোল লোডিং সিম্বল, যার স্ট্যান্ডার্ড ন্যাটো 90 মিটার বাউন্ড ব্যবহার করে। এটা 30 রাউন্ডের ক্ষমতা 2টি ম্যাগাজিনের সাথে বের হয়। 21 সশস্ত্র বাহিনী এই পিস্তলটিকে একটি গণ অস্ত্র হিসাবে ব্যবহার করে বা টহল দিতে বের হয়। এটা নিয়ে পিস্তলটা কার্যকর পরিসীমা 45 মিটার পর্যন্ত কর গুলি।
নিলয় কথাগুলো বলে মুচকি হেসে রাজের দিকে চোখ টিপ দেয়। রাজ গুলি চালায় নিলয়ের দিকে, নিশিও গুলি চালায়, কিন্তু রাজের গুলি নিলয়ের লাগে না। রাজের দিকে নিশির গুলি আসার আগে রাজ খেয়াল করে তার হাতে থাকা পিস্তল থেকে গুলি বেরোচ্ছে না, কারণ গুলি শেষ। নিলয় রাজের লোকেদের মেরেছে এটা দিয়ে, এজন্য নিলয় এতক্ষণ হাতে রাখে। রাজের কাছে ঠিক সময় দিয়েছে, নিশি বুঝতে পারে না। রাজের দিকে আরও কয়েকবার গুলি ছোড়ে, তারপর দৌড়ে নিলয়ের দিকে আসে নিশিরা। নিশি মনে করে রাজের ছোঁড়া গুলিতে নিলয় মরে গেছে। রাজ ধপ করে মাটিতে পড়ে। নিলয়ের কাছে আসে নিশি, নিলয়কে জড়িয়ে ধরে চিৎকার করে নিলয়কে ডাক দেয়, যদিও নিলয় জ্ঞান হারিয়েছে, কারণ নিলয় এতক্ষণ ইচ্ছে করে রাজের কাছে মার খেয়েছে। নিলয় অজ্ঞান হয়ে গেছে। নিলয়কে জড়িয়ে ধরে নিশি চিৎকার করে করে কাঁদতে থাকে। নিশিকে জিশানেরা সরিয়ে দেয়, তারপর নিলয় সহ নিশিকে নিয়ে হাসপাতালের দিকে আসে। ওয়েটিং রুমে বসে আছে নিশিরা। নিশির মা বাবাও এসেছে। নিশির সারা গায়ে রক্ত। নিশির পাশে এসে বসে জামিলা। নিশির কাঁধে হাত রাখে। নিশি ওর মাকে দেখে জড়িয়ে ধরে কান্না দেয়। কাঁদতে কাঁদতে বলে, পাগলামি করিস না নিশি, আগে দেখি ডাক্তার কি বলে। নিলয়ের প্রতি নিশির ভালোবাসা দেখে ওর মা বাবাও চুপ, কি বলবে বুঝতে পারছে না। ডাক্তার বেরিয়ে আসে। নিশি দৌড়ে ডাক্তারের কাছে যায়। নিলয়ের অনেক জায়গাতে মেরেছে, বাজেভাবে মেরেছে, মাথায় সেলাই করতে হয়েছে, আরও অনেক জায়গা বাকি, তবে গুলি লাগেনি, কিন্তু কন্ডিশনও ভালো না। অনেক রক্ত ঝরেছে অনেক সময় ধরে। এ পজিটিভ রক্তের প্রয়োজন। আমরা 2 ব্যাগ দিয়েছি। আর কারো কি আছে একই রক্ত? আমার আছে, আমি দেব। কিন্তু তোরও তো রক্ত ঝরছে অনেক, তুই তো হসপিটালে ছিলি। কারোর কথা শুনবে না ডাক্তার। নিলয়কে বাঁচাতে হবে, আপনি চলুন। নিশি ডাক্তারকে টেনে নিয়ে যায়। জামিলা আর জেহান কেবল অবাক হয়ে তার মেয়ের পাগলামি দেখছে। জেরিন নেই, জেরিন অর্কের কাছে আছে, কিন্তু জামিলা তার বড় মেয়েকে নিয়ে চিন্তিত। নিলয়ের কোনো বিষয়ে নিশি যেন কোনো কিছু না ভেবেই চলে যাচ্ছে। কি করবে ওরা বুঝতে পারছে না। জেহান আকাশকে কল দেয়, সবকিছু আয়াসকে বলে। আয়াস বলে, কিন্তু ভাই, নিশির পাগলামি বেড়ে যাচ্ছে। আমার মেয়েটা মরে যাবে, প্লিজ এমন বলবেন না। নিশির অবস্থা দেখলে আমার মায়া হচ্ছে, ও নিলয়কে ছাড়া বাঁচবেই না। আয়াস সাহেব ফোন কেটে দেয়। নিশির রক্ত দেওয়াও শেষ হয়ে গেছে। নিশি এসে আবার ওর মাকে জড়িয়ে ধরে, কাঁদতে কাঁদতে বলে, বা আমি তাদের কাছে কিচ্ছুই চাই না, খালি নিলয়কে চাই। প্লিজ আমার থেকে ওকে সরিয়ে দিও না। আমরা অনেক দূরে চলে যাব, কেউ জানবে না। আমাদের সমাজ তোমাদের সমাজের সামনে থাকবো না, তোমাদের সমাজের সম্মানও থাকবে, কিন্তু তবুও নিলয়কে আমার থেকে দূরে করো না। আচ্ছা, নিলয়ের জন্য প্রার্থনা কর। প্রার্থনা? ঠিকই বলেছ, আসছি আমি।
কাঁদিস না, ঠিক হয়ে যাবে। নিশি চলে যায় নামাজ নিয়ে আসে। নিশি ওর মায়ের কথা শুনে চলে যায় সেখান থেকে। হাসপাতালে বড় ডাক্তারের কেবিনে যায়। ডাক্তারের নাম শিলা। নিশি, তুমি এখানে? ডক্টর, গোসল করব। আচ্ছা, ওই যে ওয়াশরুম, যাও। নিশি গোসল করে তারপর বের হয়ে শিলার কাছ থেকে জায়নামাজ নিয়ে আসে। নিলয়কে যে রুমে চিকিৎসা প্রদান করা হচ্ছে নিশি সেখানে আসে। রুমের পাশে একটা জায়গায় নিশি নামাজ পড়া শুরু করে। ওর মার বাবা দেখে অবাক হয়ে গেছে। তাদের খ্রিস্টান মেয়েটা নামাজও পড়ছে। মুসলমানদের মতো করে নিশি 2 রাকাত নাফল নামাজ আদায় করে মোনাজাত দেয়। জামিলার জিহানের হাত পা কাঁপছে, মাথাটা যেন ওদের চক্কর দিতে শুরু করেছে। কি করবে বা বলবে বুঝতে পারছে না। একটা অচেনা ঘোরের মধ্যে পড়ে দুজন নিশিকে দেখছে। নিশি নামাজে বসে মোনাজাত করে বলতে থাকে, হ্যাঁ ওপরওয়ালা, আমি যখন খ্রিস্টান ছিলাম তখন আমি বিশ্বাস করতাম যিশু সব কিছুর শ্রেষ্ঠা। তিনি মানুষরূপে এ জগতে এসেছেন, সবার কাছে ভালো করেছেন। কিন্তু যখন ইসলাম ধর্ম পড়লাম বুঝলাম যিশু সৃষ্টিকর্তা হতে পারেন না, সে একজন মানুষ, আর তাকে সৃষ্টি করেছেন আপনি। আমি আপনাকে বিশ্বাস করি। যদি আপনি সত্যিই হন তাহলে নিলয়কে সুস্থ করে দিন। আমি আপনাকে, আপনার ধর্মকে, আপনার একবাদে বিশ্বাস এনেছি। দয়া করুন প্রভু। নিশি নামাজ শেষ করে উঠে দাঁড়ায়। ডাক্তারও বের হয়। নিশিকে বলে, চিন্তার কারণ নেই, পেশেন্ট সুস্থ আছে, সব কিছু করেছি। এখন জ্ঞান ফিরলেই সে সুস্থ। জ্ঞানও ফিরবে দ্রুত, আর চিন্তার কারণ নেই। সব জায়গা ভালোভাবে চেক করেছি, অনেক মেরেছিল তাকে, এখন সুস্থ আছে। ডাক্তার চলে যায়। নিশি প্রথমেই তার মা বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে, কিন্তু ওনারা এখনো যেন ঘোর কাটাতে পারেনি। নিশি দৌড়ে নিলয়ের কাছে আসে, নিলয়ের হাত ধরে। নিলয়ের দিকে তাকিয়ে বলে, নিলয়, আমি তোমাকে অনেক ভালোবাসি। কেউ তোমাকে আমার থেকে আলাদা করতে পারবে না। আমি আল্লাহর কাছে তোমার সুস্থতার জন্য প্রার্থনা করেছি। তিনি আছেন, আমার কথাও শুনেছেন। আমি বিশ্বাস করি এখন তিনি তোমাকে আমার কাছে ফিরিয়ে দেবেন। এবার পালা একসাথে থাকার, কেউ আলাদা করতে পারবে না, দেখে নিও। নিলয় চোখ মেলে তাকায়। নিশি পাশে বসে আছে। নিলয় তাকাতেই নিশি নিলয়কে জড়িয়ে ধরে। নিশিকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে নিলয়, তারপর বলে, তুমি ঠিক আছো নিশি? ওরা তোমাকে কিছু করতে পারেনি। ওরা তোমাকে মারতে চেয়েছিল। তোমার আঙ্কেল এমপি থেকে সরাতে চায়। তোমাদের সবাইকে পলাশ মারতে চায়। আমি জানি, তুমি কথা বলো না তো, তুমি রেস্ট করো, আমি আছি তোমার কাছে। নিলয় তাকিয়ে দেখে জামিলা আর জেহানও দাঁড়িয়ে আছে দূরে। নিলয় মাথা নিচু করে নিল। নিশি ওর মা বাবার দিকে তাকায়। নিলয়ের হাত শক্ত করে ধরে বলে, একটা গাধা তুমি, একা একটা ছেলেকে মারতে পারলো না। তোমাকে পেটাচ্ছিল কিন্তু বলতে পারেনি। সে তোমাকে বারবার মারার হুমকি দিচ্ছিল, তাই তোমার জন্য মার খাচ্ছিলাম দাঁত ভেঙে, নাহলে এক ঘুষি মেরে ওর দাঁত। থামো, হয়েছে পালোয়ান। তুমি যে কি পারো তা আমি জানি। একা একটা ছেলের হাতে মার খায়। অর্ক বাইরে সবগুলো ফেলে দিতাম। পড়েছিলাম কি এটা অবস্থা তোমাদের? বাচ্চা তোমরা, 2 ঘা বসিয়ে দিতা। কিন্তু আমার মারামারি অনেক ভয় করে। আসলে ছোট থেকে তো মা নেই, মা মরে গিয়েছে চোখের সামনে। তারপর থেকে কেমন ভয় কাজ করতো, সেই জন্য আমি কখনো মারামারিতে জড়াতাম না, একা থাকি। চুপ থাকো। দেখেছো মা, নিলয় কতটা ভালো ছেলে। সে খালি মুসলিম বলে তোমরা মেনে নিচ্ছ না। সমাজের মানুষের কাছে জবাবদিহি করতে হবে, কিন্তু কেন? নিজের ইচ্ছায় কিচ্ছু করতে পারবো না, তাহলে সেই সমাজ নিয়ে চলবো কিভাবে? আমার নিলয়কে পেলেই হবে। দুজন দুজনাকে ছাড়া থাকতে পারবো না। বোঝো প্লিজ, তোমরা একটু বোঝাও। তোমরা পাশে থাকলে আমি আঙ্কেলকেও ছাড়তে পারবো। জেহান সাহেব জামিলাকে নিয়ে বাইরে চলে আসে। তারা হাসপাতাল থেকেও বাইরে আসে। জামিল আর জেহান নিশিকে নিয়ে হতাশ। তারা কি বলবে বুঝতে পারছে না। নিশি আর নিলয়ের ভালোবাসার কাছে ওদের মন দোটানায় পড়ে গিয়েছে। জামি, কি ভাবছো?
আমি জানি না কি করব, তবে এই নিশিকে আটকে রাখা হুম, সম্ভব না। নিলয় ছেলেটা খারাপ না, কিন্তু আমাদের খ্রিস্টীয় সমাজে যদি কোনো ছেলে মেয়ে অন্য ধর্মের ছেলে মেয়ের সাথে প্রেমে জড়ায়, তাহলে তাকে একঘরে করা হবে, সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে, তাদেরকে কোনো সম্মান দেওয়া হবে না, তাকেও বাইরে বের হতে দেওয়া হবে না। এই রুলসটা কিন্তু আমার ভাই আয়াসি বানিয়েছিল, সেই ভয়ে হয়তো সে এমন করছে। হ্যাঁ, কিন্তু আয়াস তো বলল নিশি মরে গেলেও করুণা করবে না, আমার মেয়ের কিছু যেন না হয়। নিলয়ের সাথে সে কত হ্যাপি, দেখলা না? নিলয়ের জন্য সে ধর্মও ছেড়ে দিয়েছে। উফ, আমার মাথা ঘুরছে। থাকুক ও ওর মতো, আমরা কিছু বলবো না। আয়াস ভাইকে বলো কি করবে এখন। জেহান আয়াসকে কল করে বুঝিয়ে দেয়। আয়াস সাহেব সব শুনে বলে, আয়াস সাহেবের কথা শুনে ওরা কিছুটা স্বস্তি অনুভব করে। তারপর সেখান থেকে চলে যায়। পলাশের কাছে তার ছেলের লাশ চলে এসেছে। কফিন বক্সে রাজের লাশ দেখে পলাশ সাহেব কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে যান। তিনি তো চিৎকার করে তার ভাইয়ের মৃত্যুর কান্না শুরু করে দিয়েছে। সেদিন সন্ধ্যায় প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে। পলাশ সাহেব মাটিতে কাদার মধ্যে বসে ছেলের মুখের দিকে তাকিয়ে থাকে। কবিরও পলাশের পাশে দাঁড়ানো। কবির সাহেব বসলো পলাশের পাশে। পলাশ কবির সাহেবকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। কবির বলে, পলাশ, নিজেকে শক্ত করো, তোমার ছেলের প্রতিশোধ আমরা নেবই। কে মেরেছে তোমার ছেলেকে সেটা তো তুমি জানোই। নিশিকে বোঝাবো মৃত্যু যন্ত্রণা কাকে বলে। ভাই, ও আমার ছেলেকে এভাবে মারতে পারলো? কতগুলো গুলি করেছে আমার ছেলের গায়ে। এই রাজ, ওঠ বাবা, তোকে কালকেই কথা বলতে দেখলাম। দিব্যি আমাদের সাথে বসে গল্প করলেই, এত কিছু বললি, আর আজকে তুই মরে পড়ে আছিস। ওঠ রাজ, কথা বল। পলাশ, নিজেকে একটু সামলাও। নিশিকে আমাদের মারতেই হবে, আজকেও সরাতে হবে, ভাবতে হবে অনেক। ভাবতে হবে না, আমার বড় ছেলে আসবে, এবার বুঝবে আয়াস। সে জানে না সে কি ভুল করতে যাচ্ছে। নিশিকে তো মারবই, সাথে আয়াসকে পুরো তছনছ করে ফেলবো। আমি আসছি আয়াস, দেখি তোদের কে বাঁচায়। রাজকে ওরা কবরস্থ করে। পলাশ সাহেব তার বড় ছেলে আদ্রিয়ানকে ফোন করে। আদ্রিয়ান ডেসুজা বর্তমান নাম ওর। তন্ময়, বাবা আমার তো ছোট ভাই রাজকে মেরে ফেলেছে। আয়াস আর ওর মেয়ে নিশি মিলে। কি? নিশির এত বড় সাহস? আমি আসবো বাবা, সময় মতো। তারপর ওদের সবাইকে মারবো, তুমি চিন্তা করো না। আমি অলরেডি ওদের পরিবারের সদস্য হতে যাচ্ছি। কিভাবে? সময় মতো টের পাবে। তোমাকে যেভাবে যেভাবে বলেছি ঠিক সেভাবেই কাজ করবা, এর বেশি কিছুই করবা না। আচ্ছা বাবা, তুই জলদি চলে আয়। আমার রাজ চলে গেছে আমাকে ছেড়ে। আমি যে বড্ড একা হয়ে গেলাম। নিজেকে সামলাও ড্যাড, আমি আসবো, রাখলাম এখন। বড় হওয়ার পর থেকে রাজকে সবাই চিনলেও আদ্রিয়ানকে এখনো অবধি কেউ চেনেনি, দেখেওনি। কে আদ্রিয়ান বা দেখতে সে কেমন, সেটা নিলয় ছাড়া কেউ জানে না। আপু, ভিতরে আসো। হাসপাতালে কেবিনের দরজায় দাঁড়িয়ে জেরিন কথাটা বলল। অর্ক আর নিলয় আছে এই রুমে, দুটো বেড রাখা। জেরিনকে আসতে বলে নিশি। জেরিনের হাতে হটপট। জেরিনকে বলে, কি ব্যাপার, খাবার কোথায় পেয়েছিস? আর এটা তো আমাদের বাড়ির হটপট, এটা দিয়ে কোথা থেকে খাবার এনেছিস? বাড়ি থেকে আনছি। তুই রান্নাও শিখেছিস? আর মা দেখেনি? মা দেখবে মানে?
মা নিজেই তো রান্না করে পাঠালো সবার জন্য। কি মা মানে আমাদের সবার জন্য নিলয় সহ? কি বলছিস? হ্যাঁ। আর মানে কি? মা কিচ্ছু বলেছে? না, মা বলেছে খাবার নিয়ে যা। নিশি বা নিলয় দুইজনেই না খেয়ে আছে, পরে পাঠিয়ে দিল, নিয়ে চলে আসলাম। বাসা থেকে প্লেটও দিয়েছে। যাও হাত মুখ ধুয়ে আসো, খাবার বেড়ে দিচ্ছি। নিশি খুশিকে চমকে ওঠে। জামিলা কিছু বলল না দেখে সে একদম অবাক। খুশি হয়ে ফ্রেশ হতে যায়। জেরিন খাবার বেড়ে অর্কের কাছে যায়। নিশিও আসে। দুজনে একসাথে বসে নিলয় ও অর্ককে খাইয়ে দিতে থাকে। এভাবে কিছুদিন চলে যায়। অ্যানিমাসের কোনো খোঁজ নেই। রিফাতেরা এখন স্বাধীন। রিফাতেরা কেবল অ্যানিমাসের অপেক্ষা করছে। আয়াস সাহেবও অ্যানিমাসের কোনো খোঁজ পাচ্ছে না। একবার অ্যানিমাসকে ডেকেছে সে, কিন্তু এরকমটা কখনো হয়নি যে কোনো সময় অ্যানিমাস আয়াসের রিপ্লাই করছে। তাহলে অ্যানিমাস এখন কোথায়? সে কি বাংলাদেশ থেকে চলে গিয়েছে? দেশেও তেমন কোনো ঘটনা ঘটেনি। অ্যানিমাস নেই, সবকিছু যেন স্বাভাবিক হয়ে গেছে। নিলয় এখন অনেকটা সুস্থ। কালকে ঈদ। নিলয় এখন নিজের বাসায় আছে। বিকালের দিকে নিশি বাড়ি থেকে বের হচ্ছে। আয়াস, জামিলা আর জেহান বসে আছে একসাথে। নিশি বের হচ্ছিল, জামিলা ডাক দেয়, নিশি কোথায় যাচ্ছিস? বাইরে যাব। তোকে না বলেছি সন্ধ্যার পর বাড়ির বাইরে যাওয়া নিষেধ? হ্যাঁ, কিন্তু কালকে তো ঈদ। কালকে ঈদ, আর আমি নিলয়কে পাঞ্জাবি কিনে দেবো না। শপিং মলে যাব, নিলয়ের জন্য পাঞ্জাবি কিনবো, তারপর ওকে দিয়ে ফিরবো। নিশি, তুই কি একটু বুঝিস না এই সম্পর্ক কখনো মেনে নেওয়া সম্ভব না? সেটা তোমাদের ব্যাপার, কিন্তু আমাকে বাধা দিয়ে রাখতে পারবে না। আচ্ছা যাও, জলদি ফিরিও, আর মানুষের সামনে নিলয় থেকে দূরে থেকো। দাঁড়াও, জেরিনকে সাথে নাও, তাহলে মানুষের সন্দেহ কম হবে। জেরিন দৌড়ে আসে। জামিলারা অবাক হয়। জামিলা প্রশ্ন করে, কি ব্যাপার, তুই কি আগে থেকে রেডি ছিলি? নিশি ডাকতেই চলে এসেছিস? নিশি আর জেরিন চলে আসে। দুজনে মার্কেটে আসে। নিলয়ের জন্য দুটো পাঞ্জাবি কেনে নিশি। জেরিনও অর্কের জন্য পাঞ্জাবি কেনে। নিশি তার লোকেদের মধ্যে যারা মুসলিম তাদের সবাইকে একটা করে পাঞ্জাবি, কিছু টাকা আর বাড়িতে রান্নার জন্য বাজার সবকিছু করে দিয়েছে আরও একদিন আগে। সবাই নিশির এমন কাজে অনেক খুশি। নিশি পাঞ্জাবি কিনে নিলয়ের বাসায় আসলো। কলিং বেল বাজাতে নিলয় দরজা খুলে দেয়। নিশির মাথায় ওড়না দেওয়া, মুখের উপরে কিছুটা চুল এলোমেলো হয়ে পড়ে আছে। নিশির চেহারাটা গোল। নিশির মুখ থেকে চুলগুলো সরিয়ে কানে গুজে দেয় নিলয়। তারপর রুমে নিয়ে আসে। বিছানায় বসে দুজন। অর্ক আর নিলয় তাকিয়ে দেখে দুজনের হাতে অনেকগুলো শপিং ব্যাগ। নিশি বলে, ঈদ মুবারক জানাই। পুরাই মুসলিম বৌদির মতো ভাব। তাই এখানে কি সন্ধান? কালকে তো ঈদ, এই জন্যই তোমার জন্য একটা পাঞ্জাবি নিয়ে এসেছি। তোমরা তো পাঞ্জাবি পরে ঈদের নামাজ পড়ো, তাই না? কিন্তু এইসবের দরকার ছিল না। তোমার সাথে আমার প্রথম ঈদ, আর তোমাকে আমি পাঞ্জাবি কিনে দেবো না তা কী করে হয়? এই নাও, আর ঈদের দিন আমাকে নিয়ে ঘুরবে। নিলয় আর নিশি গল্প করে। অর্ক আর জেরিন দাঁড়িয়ে আছে বারান্দায়। জেরিনের হাত ধরে অর্ক বলল, দেখছো, বললাম না নিলয় ভাই সবকিছু সামলে নিতে পারবে। ভাবি দেখতে অনেক সুন্দর। না না, মজা করছিলাম। ওরা চারজনে গল্প করে। নিশি রাত করে বাড়ি ফেরে, কিন্তু কেউ কিছু বলল না। বললেও বা কি, নিশি কারোর কথা শোনে না। নিলয় অর্ককে বলে, মাশরুমরা কোথায়? ওদের কাজ কত দূর? ফাইল রেডি সব কিছু? হ্যাঁ ভাইয়া, সব রেডি, জাস্ট প্রিন্ট করতে হবে।
জলদি বের কর, সময় নেই হাতে, এখনই করতে হবে। অর্ক কম্পিউটারে বসে নিলয়ের কথা মতো সবকিছু রেডি করে। 10 মিনিটের ভেতরে সবগুলো ফাইল বের হয়। একটা কভারে সবগুলো আটকে দিয়ে নিলয় মাসুমকে কল দেয়। মাসুম আসে। মাসুম রাতের ভিতরে ফাইলটা মেহরব সাহেবের হাতে দিয়ে দিবি। আমি ওনাকে ফোন করে বলে দিয়েছি তুই যাবি। ওনার বাড়ির সামনে যে সিসি ক্যামেরার সামনে একটা সাদা কাগজে লিখবি 3 স্টার, তাহলে তিনি তোকে ভিতরে আসতে দেবে। মাসুম চলে যায় সেখান থেকে। নিলয় হাঁফ ছেড়ে বাঁচে। ওদিকে নিশি রুমে পায়চারি করছে। নিলয়ের ভাঙা ফোনটার দিকে নজর যায়। মনে পড়ে জিশানের বলা কথাগুলো। ওরা নিলয়কে তুলে নিয়ে গেছে। মনে মনে নিশি বলে, আচ্ছা, রাজ তো লোক পাঠিয়েছিল নিলয়কে তুলে নিয়ে যেতে, তাহলে সেখানে যখন আমি গেলাম কোনো লোক দেখলাম না কেন? সে তো আমাকে ফোন করেছিল মারবে বলে। পাশে তো কতগুলো লোকের চিৎকার শুনছিলাম, কিন্তু যখন আমি গেলাম তখন কেউ ছিল না কেন? আমাকে মারতে তো কখনো রাজ একা থাকবে না, তাহলে ওর লোকগুলো কোথায় ছিল? এমনকি আমি রাজকে মারলাম, তখন ওর লোকগুলো আসলো না কেন? নিলয়কে একা মারছিল সে, কিন্তু ডাক্তার বলেছে নিলয়কে অনেকজন মিলে মেরেছে, তাহলে তারা কোথায়? নিশি এই কথাগুলো ভাবতে ভাবতে ফোন দেয় জিশানকে। জিশান রিসিভ করেই বলে, কি হয়েছে আপু, কেন সমস্যা? না মানে কাল তো ঈদ, ঘুরতে যাব নিলয়কে নিয়ে। যদি কাজ না থাকে তোর তিনকেও নিয়ে আসিস। সৈকত আর খুশি, বাদল আর মারিয়াও ঘুরতে আসবে। আচ্ছা। জিসান শোন। হ্যাঁ বলো আপু। সেদিন নিলয়কে তুলে নিয়ে গিয়েছিল, গাড়িতে কজন ছিল? আমরা যখন নিলয়কে বাঁচাতে যাই ফ্যাক্টরিতে, সেখানে কেউ ছিল না। রাজ একাই নিলয়কে মারছিল। এটা কি করে সম্ভব? রাজ কিন্তু আমাকে মারার প্ল্যানে নিলয়কে নিয়ে গিয়েছিল, তাহলে রাজ নিশ্চয়ই সাথে লোক রাখবে। সেটা তো ভেবে দেখিনি, কিন্তু তাই কি হতেও পারে ওরা চলে গেছে। রাজকে রেখে চলে গেছে, সেখানে নিলয় নিজেকেই নিজে বাঁচানোর জন্য চিৎকার করছিল। এরকম একটা ছেলেকে না মেরে ফেললে কেন যাবে? ভয় তো যায়নি, ওরা কি আমাকে মেরে ফেলতে যাবে? না আপু, কিন্তু কিছুই জানি না। নিলয়কে জিজ্ঞাসা করবা, কি কি হয়েছিল বলে দেবে। সেটাই। নিশি ফোন কেটে দেয়। নিলয়কে কল করে নিশি। নিলয় রিসিভ করে না। ফোনটা ভাইব্রেট হচ্ছে কিন্তু কোনো রিসিভ হয় না। নিলয় তাহলে কোথায়? রিফাতের পিসির সামনে বসে কি যেন করছে। এরপর সেখানে থাকা প্রিজন ভ্যানের লক হ্যাক করে সেটা নষ্ট করে শুভ্রকে বের করবে। পুলিশ তখন ড্রোন নষ্ট করতে ব্যস্ত থাকবে, আর এই সুযোগে শুভ্রকে নিয়ে আমাদের একজন বাইকার পালাবে। ওয়েল প্ল্যান। আর আমি সেদিন পুরো দেশকে আমার দিকে ফোকাস রাখবো। ওরা হেল্প চাইলে পারবে না, কারণ তখন আমি জজ সোহেল অ্যাকাউন্ট নষ্ট করে ফেলবো, তার টাকা হ্যাক করে নেব। এইসবের দিকে ব্যস্ত থাকবো। অ্যানিমাস চুপ হয়ে যায়। রিফাত সবার দিকে তাকিয়ে অ্যানিমাসকে প্রশ্ন করলো, স্যার একটা কোশ্চেন আছে। বলো। আপনি কেন এমন খুনিকে ছাড়াচ্ছেন? রিফাতের কপ্টেন শুনে অ্যানিমাস জোরে হেসে দিল। রিফাতেরা একটু ভয় পায়। অ্যানিমাসের হাসির শেষে ভয়ঙ্কর রূপ থাকে। সবার দিকে মুখ চেয়ে থাকে রিফাত। অ্যানিমাস বলে, এই যে আমি এত মানুষের সব কিছু রিভিল করি, সেটা আগে কেউ জানে না, কিন্তু এইগুলো সবই সত্য। তারা নিজেরাও এই সত্য কথা ভয়ে পালাতে চায়। অপেক্ষা করো, সবাই শুভ্রের বিষয়ে জানতে পারবে কেন তাকে ছাড়লাম আর আমার সাথে তার কি সম্পর্ক। কিন্তু আমরা আপনার পরিচয় জানতে চাই। আপনি কেন হ্যাকার হলেন? কিছু তো অজানা থাক, না হলে সব প্রকাশ করলে গল্প তো মজাই আসবে না। অ্যানিমাস স্ক্রিন থেকে অফ হয়ে যায়। রিফাতেরা তাকিয়ে থাকে স্ক্রিনের দিকে। অ্যানিমাসের মাথায় কখন কি যে চলে কিছুই বোঝা যায় না।
অ্যানিমাস আয়াস সাহেবের কাছে মেসেজ করে। আয়াস সাহেব সাথে সাথে রিপ্লাই দেয়। অ্যানিমাস, তোমার অপেক্ষাতে ছিলাম। প্রয়োজনের খিদিয়ে মানুষের খোঁজার আগ্রহ থাকে, তাই না আয়াস সাহেব? না না অ্যানিমাস, সত্যি বলছি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমার কোনো বন্ধু নেই। আমার কাছে যারা থাকে তারা সবাই টাকার জন্য। বেতন দিয়ে রেখেছি বলেই তারা থাকে, তাছাড়া আমার পাশে কেউ নেই। কিন্তু তুমি যখন কথা বলো তখন মনে হয় আমার পাশে কেউ না থাকলে তুমি আছো। একমাত্র তুমি আমার কাছের বন্ধু। তোমাকে আমি বন্ধুতে ভালোবাসি অ্যানিমাস। আয়াস সাহেব, মানুষকে বন্ধু করা যায়, বাঘকে বন্দি করা যায়, কিন্তু হ্যাকারকে না যায় বন্ধুত্ব কিংবা বন্ধুতে রাখতে। আপনি মানুষটা বিশ্বাস করেন দ্রুত। আমার তোমার সাথে কথা বলতে ভালো লাগে অ্যানিমাস। তোমার কথার ভিতরে একটা জাদু আছে। তুমি দেখো না, যখন তুমি লাইভে এসে কথা বলো লাখ লাখ মানুষেরা চুপচাপ মন্ত্রমুগ্ধের মতো শোনে। এটা একটা ম্যাজিক কিন্তু। এই জন্য তো আমি হ্যাকার। আমি মস্তিষ্কে মন আর ডিভাইস হ্যাক করতে পারি। আয়াস সাহেব, সবাই যা ভাববে আমি তার উল্টো ভাবি। আমি কাউকে নিজে মারি না, বরং সে নিজেই নিজেকে মারে আমার জন্য। রাত পোহালে হয়তো সে বলে অ্যানিমাসের সাথে দেখা না হয়। তুমি বেশ ভালো অ্যানিমাস, স্ট্রাইট কথা বলো, আমার অনেক পছন্দ। কিন্তু আপনি কি জানেন ইংরেজি সমর্থক শব্দে অ্যানিমাস মানে কি? অ্যানিমাস মানে হলো শয়তান। অ্যানিমাস মেসেজ করা বন্ধ করে দেয়। আয়াস সাহেব কতগুলো মেসেজ করে ফেলেছে, কিন্তু ওপাশ থেকে আর রিপ্লাই আসে না। আয়াস সাহেব অ্যানিমাসের কথা ভাবতে থাকে, কিভাবে ওর সাথে পরিচয় হলো সেদিনের কথা। আয়াস সাহেব তার মূল্যবান অ্যাকাউন্ট নষ্ট করে ফেলে, ভুলে ব্লক হয়ে যায়। অনেকের কাছে এটার হেল্প চেয়েছিল কিন্তু পায়নি। রাতের দিকে যখন ঘুমাতে যাবে এমন সময় একটা ব্ল্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মেসেজ আসে। হ্যালো মিস্টার আয়াস সাহেব, আপনার অ্যাকাউন্ট কি নষ্ট হয়ে গেছে? 10 মিনিটের ভিতরে আইডি পেয়ে যাবেন, অপেক্ষা করুন। সত্যি সত্যি 10 মিনিট পর আইডির সবকিছু তাকে পাঠিয়ে দেয়। আয়াস সাহেব বলে, কে তুমি, কি চাও? আমি অ্যানিমাস, নামটা মনে রাখলেই হবে। আর এত টাকা অ্যাকাউন্টে রেখে নষ্ট করা ঠিক না। অ্যানিমাস চলে যায়। তারপর থেকে আয়াবের সাথে কথা হতো অ্যানিমাসের। বাকিটা আমরা সবাই জানি। ফরহাদ সাহেব, কবির, পলাশ সবার বাড়িতে পুলিশ এসে ঘিরে ধরেছে। দারহাত সহ অনেকে অ্যারেস্ট হয়ে যায়, কিন্তু পলাশ আর কবির অ্যারেস্ট হওয়ার আগেই পালিয়ে যায়। তাদেরকে পুলিশ ধরার আগেই নিজেরা পালিয়ে যায় সেখান থেকে। কবির আর পলাশ তাদের পরিত্যক্ত ফ্যাক্টরির ভেতরে বসে আছে, যেখানে কেউ আসে না, জানেও না এখানে ফ্যাক্টরি বন্ধ নাকি খোলা। হঠাৎ করে প্রধানমন্ত্রীর কি হলো? এসব কিছু অ্যানাউন্স করে দলীয় লোক হারাচ্ছে, আর এসব ইনফরমেশন তার হাতে পৌঁছালো কিভাবে? কে দিয়েছে? এই প্রধানমন্ত্রী এমনকি অনেক অনুদান দিয়েছে জনগণের জন্য, কিন্তু সেসব জনগণের কাছে পৌঁছায়নি। যা আমাদের মতো অনেক জায়গা থেকে নেতারা মেরে দিয়ে বড়লোক হয়েছে। এসব তো বহু বছর ধরেই হচ্ছে। তাহলে হঠাৎ করে ওনার কাছে এসব ফাইল পাঠালো কে? কে আমাদের সবার প্রতি এমন নজর রেখেছে? এত এত ইনফরমেশন ডকুমেন্টারি খুঁজে বের করলো কে? যে আমাদের পেছনে পড়েছে সে আসলে ছোট কেউ না, সে বড় মানের কেউ। হয়তো তাকে আমরা চিনি, নয়তো সে আমাদের ভালো করেই জানে। আমার তো মনে হচ্ছে সে কোনো সিক্রেট অফিসার, যাকে প্রধানমন্ত্রী নিজেই নিয়োগ দিয়েছে। রাষ্ট্রপতিকেও সে চোবানি খাইয়ে দিল। এখন কি হবে? আমরা না হয় ছোটোখাটো মানুষ, আমাদের গোপন ইনফরমেশন নিতে সময় লাগবে না, কিন্তু রাষ্ট্রপতি তার ইনফরমেশনও বের করে ফেলেছে। কি হচ্ছে? একদিকে হ্যাকার, আর একদিকে এই প্রধানমন্ত্রীর লোক। কি যে হচ্ছে! এই সব কিছু হয়েছে আয়াসের জন্য। আয়াস আর ওর পরিবারকে মেরে ফেলবো আমি। ঠিক বলেছেন ভাই, কারণ যেদিন থেকে সে আমাদের বিরুদ্ধে তার ভাইয়ের মেয়েকে লাগিয়ে দিল,
তারপর থেকেই আমরা সব কিছুতে সমস্যাতে পড়ে গিয়েছি। এই সব কিছুর মূলে মনে হচ্ছে নিশি আর ওই আয়াস। আদ্রিয়ানকে এবার ঠিক সময় কাজে লাগাতে হবে। সে নিশির ব্যবস্থা করুক। নিশিকে তুলে নিলে ওর আঙ্কেল আসবে কাছে, তারপর সবগুলোকে জবাই করে ফেলবো। দুজনে কথা বলতে থাকে। দুজনেই এখন পলাতক, কিন্তু দেশের সব বড় বড় অফিসারেরা ভয়ে আছে, কারণ তারা কোনো না কোনোভাবে একবার হলেও বড় করে তার পজিশনের ফায়দা নিয়েছে। সেগুলো যদি মেহরাব সাহেবের হাতে পৌঁছায় তখন কি যে হবে। কারণ রাষ্ট্রপতি যেখানে অ্যারেস্ট হয়েছে সেখানে বাকিরা তো সাধারণ বিষয়। এজন্য অনেকাংশে এখন আর দুর্নীতি করতে কেউ সাহস পাচ্ছে না। আগে যারা টেবিলের নিচ থেকে ঘুষ নিত তারা এখন ঘুষের নাম শুনলেই নিজেরাই দৌড়ে পালাচ্ছে। দেশ যেন এখন একদম ঠিক হয়ে গেছে। কিন্তু এই সবের পিছনে কি আছে, কে কাজ করছে? নিলয় নিশিকে অনেকবার ফোন করেছে, কিন্তু নিশি রেডি হচ্ছিল আদ্রিয়ানকে নিয়ে ঘুরতে যাবে বলে। এ কারণে নিশি নিলয়ের কল রিসিভ করতে পারেনি। আর তাছাড়া ফোনটা ভাইব্রেট করা ছিল। নিলয় অনেকবার কল করেও নিশিকে পায়নি। নিলয় বিরক্ত হয়ে বলে, অর্ক চল, ভালো লাগছে না, কাশিম মামার ফুচকার দোকানে যাব। আচ্ছা চলো, আজকে তোমার পড়ানো নেই, কোনো কাজও নিলয় নেই। রেগে ফোনটা বিছানায় ছুঁড়ে মেরে রুম থেকে বের হয়। নিশি রেডি হয়ে ফোন হাতে নিল। ফোন হাতে নিতেই দেখে নিলয়ের অনেকগুলো কল আর মেসেজ। নিশি দ্রুত নিলয়কে কল করে, কিন্তু নিলয় রিসিভ করে না। করবেই বা কি করে? নিলয় তো ফোনটা রেখেই চলে গেছে বাইরে। নিশির মনটা খারাপ হয়ে যায়। নিলয়ের সাথে এমনিতে ঠিকমতো কথা হয়নি কালকে। আদ্রিয়ান শুট বুট পরে রেডি। এভাবেই যাবেন আপনি? হ্যাঁ, কোনো সমস্যা? কিন্তু মানুষজন তাকিয়ে থাকবে, তাই আর কি। সমস্যা নেই, আমি তো অলওয়েজ এগুলো পরেই থাকি। চলেন, আপনাকে প্রথম আমার পছন্দের জায়গায় নিয়ে যাব। আর সেটা হলো ফুচকার দোকান। কাসেম মামা এত সুন্দর করে ফুচকা বানায়, একবার খেলে আপনি আবারও খেতে যাবেন। তাই নাকি? আচ্ছা চলেন তাহলে। দুজনে বের হয়। হাঁটতে হাঁটতে ফুচকার দোকানের সামনে আসে। নিশিকে বেশ সুন্দর লাগছে, আর তার উপর হালকা করে সেজেছে। নিশিকে দেখেই ওর লোকেরা এগিয়ে আসে। জিশান বলে, আপু তুমি এখানে হঠাৎ? এভাবে প্রশ্ন করছেন কেন? বাবার গেস্ট, মানে আমাদের গেস্ট। ঘুরতে বের হয়েছ বলে সেজেছ নাকি? হ্যাঁ, এই একটু আর কি। সর, এখন ফুচকার দোকানে যাব, তোরা গেলে আয়। আপু, তোমার ঘুরতে যাওয়ার জন্য কি জায়গাটাই প্রথম চয়েস হলো? মানে কেন? কোনো ব্যাপার না গাইস, আমি তো কিছুই চিনি না, আমি তো সবে এসেছি। একটু চিনিয়ে দিলেই একাই ঘুরতে পারবো। ইফ ইউ ডোন্ট মাইন্ড ইউ ক্যান জয়েন উইথ আস। চলুন ভিতরে যাই। আপু ভিতরে। নিশি আর থামে না, ভিতরে চলে আসে। ভিতরে এসে একটা টেবিলে বসলো। নিলয় তখন হাত ধুয়ে কেবল অর্কের বসা টেবিলের সামনে আসলো। নিশিকে ঠিক সে সময় বসতে দেখলো নিলয়। নিলয়ের দিকে পিছন সাইড রেখে নিশি বসেছে। আদ্রিয়ান নিলয়কে দেখতে পাচ্ছে, কিন্তু নিলয়কে দেখে আদ্রিয়ান কিছু না বললেও নিলয় অর্ককে বলে, অর্ক ওই যে দেখ, যার টেবিলের পরে যে ছেলে আর মেয়েটা বসলো, ওদের ভিতরে ওই ছেলেটা হলো আদ্রিয়ান। চিনিস তাকে? এটা নিশিকে বিয়ে করতে এসেছে। অর্ক ঘুরে তাকায়। আদ্রিয়ান দেখতে বেশ সুন্দর। অর্ক কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বলল, নিশিকে বিয়ে করতে আসছে ফাইন, কিন্তু এত জলদি অন্য মেয়ের সাথে এখানে এসেছে? বাহ, ভালোই এলেম আছে দেখছি। ফালতু কথা বাদ। মানে কারো নিয়ে কথা বলার ইচ্ছে নেই। অর্ডার দিয়ে ফুচকা আমি চটপটি খাই। আচ্ছা, কাশিম মামা 1 প্লেট ফুচকা আর চট। নিশি আর অর্ক একসাথে কথাটা বলল। নিলয়ের কানে নিশির শব্দ না আসলেও কাশিম মামা চিৎকার করে বলে, ওই সুমন, নিশিমার নিলয় বাবার টেবিলে ফুচকা চটপটি দিয়ে আয়। কাশিম মামা কথা শুনে নিশি ভাবে আদ্রিয়ানকে নিলয় মনে করেছে কাশিম মামা। তখনই নিশি বলে, মামা নিলয় আসেনি?
আমাদের সাথে আমাদের গেস্ট এসেছে। নিশির কথাগুলো এবার নিলয়ের কানে আসে। অর্ক আর নিলয় একসাথে উঠে বলল, ওটা নিশি। নিলয় তাকিয়ে দেখে নিশি ফোন চাপছে। নিলয় কিছুটা দূর থেকে কাশেম মামার কাছে যায়। সুমনের হাত থেকে ফুচকার প্লেটগুলো নিয়ে বলে। নিলয় সেগুলো নিয়ে আসে। জানালায় সবাই দাঁড়িয়ে দেখছে কি হচ্ছে এখানে। নিলয় এসে দেখে নিশি তখনও ফোন চাপছে। নিশি নিলয়কে মেসেজ করছে। নিশি দেখেনি কে তাকে ফুচকা দিতে গেছে। নিলয় দূরে গিয়ে দাঁড়ায়। আদ্রিয়ান বলে, এই যে শুনছেন? বলুন, শুনছি। আমাদের বাড়ির যে টিচার মানে জেরিনকে যে পড়ায়, সে অনেক কর্মঠ আর সে অনেক পরিশ্রমী, তাই না? হ্যাঁ, তা পরিশ্রমী, কিন্তু আপনি জানলেন কিভাবে? জানলাম সে জেরিনকেও পড়ায়, আবার ফুচকার দোকানে কাজও করে। আমাদের তো তিনিই ফুচকা দিয়ে গেল। ও ভালো কি, নিলয় ফুচকা দিয়ে গেছে মানে? হ্যাঁ, ওই যে দেখুন দোকানের সাথে দাঁড়িয়ে কথা বলছে, এদিকে তাকিয়ে। নিশি উঠে দাঁড়িয়ে সেদিকে তাকায়। নিলয়কে দেখে ভয়েও রাতটা কেঁপে ওঠে। আদ্রিয়ানের সাথে এসেছে এখানে, নিলয় জানেই না। কারণ নিশি অবশ্য মেসেজ করে আসছিল যে বের হচ্ছে আদ্রিয়ানের সাথে, কিন্তু নিলয় তো আর সিন করেনি। আদ্রিয়ান বলে, কি হলো, বসুন। ফুচকা কিন্তু দারুণ খেতে। আপনি ঠিক বলেছেন, ফুচকা এখানে একদমই অসাধারণ। চুপচাপ ফুচকা খান। আচ্ছা, এই ওয়েটার, পানি প্লিজ। আদ্রিয়ান নিলয়ের দিকে তাকিয়ে কথাটা বলল। নিলয় ফ্রিজ থেকে পানির বোতল বের করে সেই টেবিলের কাছে, তারপরে আসে সেখানে। নিশি বসে তখন। নিচের কাছে এসে বলল, হ্যালো মামা, খাচ্ছেন না কেন? এই নিন আপনাদের বাড়ি। আপনাকে আজকে সুন্দর লাগছে ম্যাম, আর স্যারের সাথে মানিয়েছে। স্যার কি আপনার বয়ফ্রেন্ড? মানে আমি আসলে তোমাকে। কি হলো, আপনি এমন তোতলাচ্ছেন কেন? একটা ওয়েটারকে দেখে কিসের ভয়? যাই হোক, ওয়েটার তুমি এখন যাও। আর তোমাকে ধন্যবাদ, তোমাকে টিপস বেশি দিব আমাদের প্রশংসা করার জন্য। একটু টক আনো তো। জি স্যার, চিন্তা করবে না, কোনো কিছু লাগলে আমাকে জানাবেন। ম্যাম খাচ্ছেন না যে? ম্যাম তাড়াতাড়ি খান। স্যার আজকে আমাদের এখানে বিল পুরো ফ্রি, কারণ এই যে টেবিলটা বসেছেন এটা আজকে লটারি ছিল। যে কাপল আজকে এখানে বসবে তাদের সব খাবার আজকে ফ্রিতে দেওয়া হবে। আপনারা প্রথম কাপল যে এখানে এসে বসলেন। তাই নাকি? তাহলে তো ভালো। নিশি, আপনি শুরু করুন। নিলয় চলে যায় সেখান থেকে। নিশি খালি অবাক আর ভয় নিয়ে নিলয়কে দেখছে। মনে মনে বলছে, আজকে খারাপ কিছু কপালে আছে। নিলয় নিশির দিকে তাকিয়ে আছে। নিশি নিলয়ের দিক থেকে চোখে সরাতে পারছে না। নিশি অবাক হয়েছে নিলয়কে এখানে দেখে। নিলয় যা ভাবছে নিশি সেগুলো মনে করে ভয়ে কেমন যেন চুপসে যাচ্ছে। নিলয় মনে হয় না নিশির সাথে কথা বলবে। নিলয় আসলো টিস্যু দিতে। আদ্রিয়ানকে বলে, স্যার ম্যাম হলো এখানকার প্রধান কাস্টমার, আপনি অনেক লাকি, বুঝলেন? কেন এমন মনে হলো? যে মেয়ে ফুচকা খেতে পছন্দ করে সে মেয়ে কখনো মিথ্যে বলে না। তার মানে আপনি নিশ্চিন্তে আপনার জীবনসঙ্গীকে বেছে নিয়েছেন যে কিনা ফুচকা খেতে পছন্দ করে। আর তাছাড়া দুজনের ড্রেস আপ কিন্তু ম্যাচিং। নিলয়ের কথা শুনে নিশি নিজের দিকে তাকায়। আসলেই তো সে কালো ড্রেস পরেছে আর আদ্রিয়ান পরেছে কালো ব্লেজার। নিশি মনে মনে বলে, শিট, কি করলাম, আরেকটা ভুল। কেন যে আজকেরই বের হলাম। নিলয় ফোন কলও রিসিভ করছে না। আদ্রিয়ান নিলয়ের কথা শুনে বলে, আরে বলো না আর, মনের ম্যাচিংটাই তো আসল ব্যাপার। হয়ে গেছে ম্যাচিং। যাক, আপনাদের জন্য শুভকামনা রইল। লাকি কাপল আপনারা, সব ফ্রি। এখন আমার ডিউটি শেষ, আসছি স্যার, আবার দেখা হবে এখানে। ও হ্যাঁ, আসার সময় ম্যামকে সাথে করে নিয়ে আসবেন। প্রতিদিনই এখানে লাকি ড্র চলে, যেখানে টেবিল সিলেক্ট করি আমরা। যদি কোনো কাপল সেটাতে বসে তাহলে ফ্রি, আর সিঙ্গেল কেউ বসলে ডবল দাম। নিলয় কাশিম মামার কাছে আসে। পকেট থেকে নিশিদের ফুচকার বিল দিয়ে অর্ককে ডাকে।
নিশি বিল দেওয়ার সময় দেখতেও পায়। ওই অর্ক চলে আয়, আজকে পার্টি দেব ভোরে, আয়। অর্ক কোনো দিকে না তাকিয়ে দ্রুত বের হয় বাইরে। নিশি কপালে হাত দিয়ে আসন্ন নিলয়ের রাগের ঝড়টা ভাবতে থাকে। নিলয় বাইরে আসতেই জিশানেরা সামনে দৌড়ে আসে। অর্ক ফোনে কথা বলছে জেরিনের সাথে। সে সরে আসে সেখান থেকে। হ্যাঁ বলো অর্ক। এই তোমার আপু আজ কোথায় রে? আদ্রিয়ান ভাইয়াকে আজকে এলাকা ঘুরিয়ে দেখাবে বলে গিয়েছে। কেন? ভাইয়াকে কি এটা জানিয়েছে তোমার আপু? তা তো জানি না, তবে কালকে সিদ্ধান্ত হলো যে আপু ওনাকে নিয়ে যাবে। কেন? আদ্রিয়ান ভাইয়া দারুণ কফি বানায়, আপু সেটা খেতেই বেশ ভালো লাগে, তাই তখন উনি বলে এলাকা ঘুরিয়ে দেখানোর। আপু হ্যাঁ বলে। ভাইয়াকে বলেনি তোমার আপু? আর আপু কফিও খেয়েছে? মানে কালকে হয়েছে এমন? আর হ্যাঁ খেয়েছে, অনেক সুন্দর বানায়, সেই স্বাদ। তোমার স্বাদ আমি বের করছি, আর তোমার আপুরে সামলাবা। জানি না কি হতে যাচ্ছে তোমার আপুর সাথে, কিন্তু তোমার আপুর কপালে খারাপ আছে। কেন? কারণ তোমার আদ্রিয়ান ব্রোর সাথে যে তোমার আপু বের হয়েছে, ম্যাচিং ড্রেস পরা, নিলয়ের সামনেই পড়েছে গো। এবার বুঝবে নিলয় কেমন রাগী। কি? আপু ওনার সামনেই পড়লো? পড়বে না মানে কি? না পড়লে ভালো হতো। না বলে ঘুরতে যাওয়া বের করবে, ওয়েট করো। তুমিও যদি এমন করো আর আমি যদি না জানি, রাস্তায় যদি দেখি, তোমার যে কি হবে জানোই না। আচ্ছা আচ্ছা হয়েছে, থামো, টিচারকে সামলাও। অর্ক ফোন কেটে দেয়, ঘুরে তাকায়। নিলয় ডাস্টবিনে গিয়ে একটা লাথি দিয়ে হন হন করে হাঁটতে থাকে। পিছন থেকে সবাই নিলয়কে ডাকে, কিন্তু নিলয় কারোর কথা শোনে না। মনে মনে সবাই বলে। রিফাতেরা তার সব ফ্রেন্ডসদের জানায় তাদেরকে কি কি করতে হবে। একজন বাইকার বন্ধুকে শুভ্রকে নিয়ে অ্যানিমাসের পাঠানো ঠিকানায় পৌঁছে দেওয়ার কথা জানিয়ে দেয়। আলিফ ভালো ড্রোন ওড়াতে পারে, সে খানার উপরে ড্রোন থেকে সবকিছু রেকর্ড করবে। এভাবে তারা পালা বদল করে নিজেদের কাজ বুঝে নেয়, আর রিফাত ওদের সবাইকে ডিরেকশন দেবে। রিফাত স্যার, আমরা যদি অ্যানিমাসের কথায় কিছু না করি তাহলে কি কিছু হতে পারে? অনেক কিছুই হবে। কিন্তু অ্যানিমাস তো আমাদের বিশ্বাস করেছে, তাহলে আমরা তাকে হারাতে পারি? অ্যানিমাস লুজার না। অ্যানিমাস চাইলে যিনি জেলার আছে তার হিস্ট্রি বের করে তার কোনো প্রকার কুকর্মের প্রমাণ পেয়ে গেলে সে জেলারকে ব্ল্যাকমেল করে শুভ্রকে ছাড়াতে পারত। এমনকি ওনার পরিবারের সবাইকে মেরে ফেলার হুমকি দিয়েও শুভ্রকে বের করতে পারত। তাহলে প্রশ্ন হলো, সে কেন আমাদের কাজটা দিয়েছে? সেটাই, সে যেহেতু এত বড় মাপের একজন হ্যাকার, তার লোকেশন বের করাটাই যেখানে সবচাইতে বড় চ্যালেঞ্জ, সেখানে সে ঘরে বসেই সব কিছু করতে পারে। তাহলে আমাদেরকেই কেন কাজটা করতে বলছে সে? প্রথমত, হ্যাকার কখনো কাউকে বিশ্বাস করে না, এমনকি এমনি এমনি সে ভালো ব্যবহার করে না। আর দ্বিতীয়ত, সে জানে আমরা তাকে টক্কর দিতে পারবো না। আর যেহেতু সে আমাদেরকে দলে নিয়েছে, তাই আমাদেরকে তো শুধু শুধু বসিয়ে রাখবে না। একটা কাজ দিয়ে প্রমাণ নিতে চেয়েছে আমরা তার কাজে কতটা আগ্রহী এবং তার বিশ্বাসযোগ্য কিনা। ও, এবার বুঝতে পারলাম যে অ্যানিমাস কেন আমাদেরকে দিয়েই কাজটা করাচ্ছে। আর আমরা যদি না করি তাহলে সে এমনিতেও শুভকে ছাড়াবে। আমরা হলাম প্ল্যান এ। যদি তার সাথে বিশ্বাসঘাতকতা করি তাহলে প্ল্যান বি হিসেবে অ্যানিমাস যে কোনো কিছু করতে পারে। রাইট, এটাই অ্যানিমাসের আমাদের থেকে এক ধাপ বেশি ভাবনা। আমরা যা ভাববো না, অ্যানিমাস তার আগেই সেটা ভেবে রেখেছে। সুতরাং আমাদের কাজটা করতেই হবে, না হলে অ্যানিমাস আমাদের সাথে যে কোনো কিছু করতে পারে। তাছাড়া অফারটা আমরা দিয়ে তার সাথে কাজ করার, সে কিন্তু দেয়নি। তাই ওসব মাথা থেকে ফেলে দিয়ে অ্যানিমাসের কথা মতো শুভ্রকে প্রিয়জন থেকে বের করার কাজ নেমে পড়ো।
আর বড় কথা হলো অ্যানিমাস আমাদের রুমের সিসি ক্যামেরা মনিটর হ্যাক করে রেখেছে, তাই যা করব বা বলবো অ্যানিমাস সেটা জানতে পারবে। এজন্য মন দিয়ে কাজ করো। রিফাতের কথা শুনে ওরা সবাই সহমত পোষণ করে। এতদিন মনে মনে যেসব কনফিউশন ছিল সবার, এখন সেটা দূর হয়ে গেছে। রিফাত সবাইকে বিষয়গুলো বুঝিয়ে দিয়েছে। ঠিক তখনই স্ক্রিনে একটি লেখা আসলো বড় মনিটরে। সবাই সেদিকে তাকায়। সেখানে লেখা, তোমরা সবাই বেশ ভালো কাজের, কিন্তু তোমাদের ভিতরে বুদ্ধিমান হলো রিফাত। এটাকে আমার ভালো লেগেছে। সে কত সুন্দর তোমাদেরকে বুঝিয়ে দিল। তাই কেউ উল্টাপাল্টা না ভেবে কাজ করো। হ্যাকারকে রাগাতে নেই। হ্যাকার রাখলে সব নেটওয়ার্ক মহাপ্লয় ঘটবে। তোমাদের দেশের নেটওয়ার্ক সিস্টেম আমার কাছে আটকে আছে, তাই আমাকে না নিয়ে ভেবে নিজেদের বিষয় নিয়ে ভাবতে থাকো, কাজ করো। হ্যাকার মানুষ না, হ্যাকার হলো শয়তান। স্ক্রিন থেকে লেখা সরে যায়। সবাই এবার শিওর হয়ে গেছে অ্যানিমাস ওদের উপরে নজর রাখে। তাই ওদের এবার অ্যানিমাসের অর্ডারের অপেক্ষা করে থাকার পালা। দেখা যাক সেদিন কি হতে পারে ওদের সাথে। তবুও ডাকে নিলয়কে। নিলয়ের ফোন বেজে চলেছে। অর্ঘ স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে নিশির কল। অর্ঘ নিলয়কে ডাকার সাহস পায় না। ভাইয়া, ভাবির ফোন, রিসিভ করো না কেন? আমার কি রিসিভ করা উচিত? কথা বলো একবার। আচ্ছা। নিলয় ফোন হাতে নিয়ে বারান্দায় আসলো। নিশি এতক্ষণে 100 কল করা হয়ে গিয়েছে। কল রিসিভ করে নিলয়। ওপাশ থেকে কান্না জড়িত কণ্ঠে নিশি বলে, আমি সরি নিলয়, তুমি আমাকে মাফ করে দিও। আর এমনটা হবে না। তুমি যা বলবা আমি তাই করব। দেখো, এসব ছড়ি বলবা না। ছড়ি শুনতেও বিরক্ত লাগে। তোমার ভুল ছিল। আমাকে কালকে রাতে বা সারাদিনে একবারও জানাওনি যে তুমি আদ্রিয়ানের সাথে বাইরে যাবে। আমি যদি আজকে ফুচকার দোকানে না যেতাম তাহলে তো তোমাকে দেখতাম না। আর তুমি আমাকে না জানিয়ে বের হয়েছ। আমি তো বারণ করিনি বের হতে, বলছি আমাকে জানাতে, সেটা করিনি। তার উপর কল দিলাম অনেকবার, তুমি রিসিভ করোনি। নিলয়, আমি দুঃখিত। প্লিজ এবারের মতো মাফ করে দাও। আমার ভালো লাগছে না কিচ্ছু। তুমি আমার সাথে ঠিকভাবে কথাও বলো না। আমি কথা দিচ্ছি আমি এমন কাজ আর কখনো করব না। দেখো, এগুলো শুনতে আমার ভালো লাগছে না। আমাকে একা থাকতে দাও। কল দিবা না বারবার। তোমাকে যখন কল করেছিলাম ধরনি কেন? তখন আমি রেডি হচ্ছিলাম। ওয়াও, অন্যের জন্য আমার কল রিসিভ করনি, তার উপর ম্যাচিং করে ডিস পড়েছ। সেরা কাজ করেছ। এখন আদ্রিয়ানের সাথে গল্প করো, ভালো লাগবে। নিলয় এমন বললো না। আমি আসলে ওর সাথে ড্রেস আপ নিয়ে মিলে যাব। তাই নাকি? জানো না? আহারে, আর ওই ছেলেটা উনি থেকে এখন ও হয়ে গেল। ওর সাথে তোমার ড্রেস আপ মিলে যাবে। বাহ, কি সুন্দর বাক্য। বুঝেছি আমি, কোনো ব্যাপার না। তুমি তোমার ফ্যামিলির কথা মতো বিয়ে করে নিও। আমি তোমার বাবাকে কল করে বলবো এখন যে আঙ্কেল চিন্তা নেই, আপনার মেয়ে থেকে আমি দূরে সরে যাচ্ছি। নিলয়কে নিয়ে আর নিশিকে কোনো শাস্তি দেবেন না। সে এখন আমার থেকে ফ্রি। নিলয়, এমন করো না প্লিজ। আমি তোমার পায়ে পড়ি। বাবাকে কল করিও না। আমি কি করব? আমার কথা শোনো নিলয়। কি শুনবো? হ্যাঁ, শুনতাম যদি তুমি আমাকে জানাতে। আবার যখন রেস্টুরেন্টে তোমাদেরকে বারবার কাপড় বললাম, কোনো প্রতিবাদ তুমি করনি, তাহলে কিসের কথা শুনবে? আমাকে যদি আর কল করেছো, তোমাকে ব্লক করে দূরে চলে যাবো বলে দিলাম। নিলয় ফোন কেটে দেয়। নিশি আবার ফোন করে। নিলয় কল কেটে ফোনটা অফ করে দেয়। তারপর অর্ঘর কাছে আসে। অর্ঘকে বলে, আমি অফিসে গেলাম, কেউ খুঁজতে আসলে বলবি জানি না। সে বাড়ি থেকে রাতে বের হয়েছিল, এখনও ফিরেনি। ফোনটাও রেখে গিয়েছি, ঠিক আছে? কিন্তু তুমি এত রাতে অফিসে কেন যাবে? কাজ আছে, আর ইমার্জেন্সি না হলে আমার ওই নাম্বারে কল করবি না। আর আশা করি নিশির কথা বলার জন্য নিশ্চয়ই ফোন করবি না। নিলয় তার ব্যাগ নিয়ে বের হয়। বাইরে এসে ব্যাগ থেকে তার নিজের ফোন বের করে মাসুমকে কল দেয়। কয়েক মিনিট পর মাসুম বাইক নিয়ে চলে আসে। নিলয় বাইকে উঠে বসতেই সেখান থেকে মাসুম তাকে নিয়ে চলে যায়। অর্ক খালি অবাক হয়ে আছে। কি করবে সে, কে জানে। নিশি কাঁদতে কাঁদতে 3টে টিস্যুর বক্স খালি করে ফেলেছে। ওর সারা রুমে খালি টিস্যু পেপারস ফেলানো। জামিলাকে যেদিন ডাকতে আসে। মা, কি হয়েছে?
রাত 12টা বাজে, এখন ঘুমাসনি? খেয়েছিস রাতে? আমি তো খেয়েছি, কিন্তু আপু খায়নি। কেন? কি করে ও? কান্না করছে। কাঁদছে মানে? কি হয়েছে? জামিলা জেরিনকে নিয়ে রুম থেকে বের হয়। জেহান আর আদ্রিয়ান ড্রয়িং রুমে বসে দাবা খেলছে, তারা কিছুই জানে না। নিশির রুমে আসে জামিলা, দরজা ধাক্কা দিয়ে বলে, নিশি, দরজা খোল, না খেয়ে আছিস কেন? নিশি কোনো জবাব দেয় না। জামিলা আবারও ডাকতে থাকে নিশিকে। একটানা 5 মিনিট ধরে ডাকে নিশিকে। নিশি, দরজা খুলবি তুই? কি সমস্যা? হ্যাঁ, না খেয়ে রুমে কি করছিস? যাও তো এখান থেকে, আমার খেতে ইচ্ছে করছে না। দরজা খোল বলছি। নিশি দরজা খুলে দেয়। জেরিন আর জামিলা ভেতরে প্রবেশ করে অন্ধকার রুম। জেরিন লাইট জ্বালায়। ফোনটা বিছানায় পড়ে আছে, মনে হচ্ছে আছাড় মেরে রেখেছে। ফ্লোরের চারপাশে টিটু পেপার ছড়িয়ে আছে। নিশির চোখ মুখ লাল হয়ে গেছে। নিশির দিকে তাকিয়ে জামিলা বলে, কি হয়েছে? এমন পেরির মতো করে আছিস কেন? রুমের অবস্থা এমন করা কেন? কাঁদছিস কেন? বলবি তো কি হয়েছে? কিচ্ছু হয়নি, রুম থেকে যাও তো। মার খাস না, কি হয়েছে বল। আরে বললাম তো কিছু হয়নি, মেজাজ খারাপ আছে। কি না কি বলবো অজান্তে, কষ্ট বাবা। যাও রুম থেকে, আমাকে একা থাকতে দাও। জামিলা বেগম পাশে বসল। নিশিকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বুকে টেনে নেয়। মায়ের বুকে মাথা রাখে নিশি। মাথায় হাত বোলাতে বোলাতে নিশিকে প্রশ্ন করে, কি হয়েছে আমাকে বল। মা, নিলয় আমার সাথে কথা বলবে না বলে দিয়েছে, আমার সাথে রিলেশনও রাখবে না। বাবা কল করলে বলবে সে আমার সাথে আর থাকতে চায় না, নিশিকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিতে বলবে। আমি কি করব? নিলয়কে এনে দাও। অনেকবার কল করেছি, রিসিভ করেনি। একটু আগেই রিসিভ করে। আমাকে কল ও মেসেজ করতে বারণ করেছে। ও জানে না আমি ওকে ছাড়া ভালো থাকতে পারি না। আমার কিছুই ভালো লাগছে না, খেতেও না। আমার কষ্ট হয় অনেক। নিলয়ের নাম্বারেও ফোন ঢুকছে না, বন্ধ করে রেখেছে। মা, নিলয় আমার সাথে কথা বলবে না কেন? আমি মরেই যাব দেখো, তখন আর কাউকে কষ্টে রাখবো না। তোমাদেরও আর কোনো চিন্তা থাকবে না আমার জন্য। তোমাদের অমতেই আমি যে রিলেশনে জড়াইছি, সেটাও আবার মুসলিম ছেলে। কত কিছু করলা, মামলা, কত কিছু করলা। মারলা আমাকে, না খাইয়ে রাখলা, বকাঝকা গালি দিলা, অবহেলা করলা। কিন্তু সেদিন মরেই যাব, যেদিন তোমরা খুশি হবে। হয়তো হবা, ভাববা যাক আপদটা বিদায় হয়েছে, আমাদের মান সম্মান নষ্ট হবে না। মরে যাব দেখো, সবার কষ্টের কারণ হব না আমি। জামিলা বেগম নিশির কথা শুনে চুপ হয়ে গেছে। ঝাড়ি দিয়ে নিশিকে বলে, থাপ্পড় চিনিস? কি সব বলিস? হ্যাঁ, মরবি কেন? আমরা আছি না। আর নিলয়ের সাথে কি হয়েছে বল আমাকে। আমি বলছি মা, আপু তো আজকে আদ্রিয়ান ভাইয়ার সাথে ঘুরতে বের হয়েছিল। টিচারকে জানায়নি আপু, ভেবেছিল বের হওয়ার আগে জানাবে। কিন্তু এর মধ্যে টিচার আপুকে অনেকবার কল করে, আপু রিসিভ করেনি। আপু যখন বের হয়ে টিচারকে বলতে যাবে, তখন আবার টিচার কল করে না, ফোন রেখে বের হয়ে আসে আর ফুচকার দোকানে আসে। সেখানে এসে আপুদেরকে দেখতে পায়, আর দুইজন ম্যাচিং ড্রেস পরে গেছে। আদ্রি ভাইয়ার সাথে আপু হেসে হেসে কথা বলছিল। সেসব দেখে টিচারের জেলাস হওয়ার স্বাভাবিক। সেই রাগে টিচার কথা বলছে না। এখন আপুর এই অবস্থা, টিচারের ফোন বন্ধ তো শুনলেই। জেরিনের কথা শুনে জামিলা বেগম কি বলবে বুঝতে পারছে না। জেরিনের থেকে এই সব কিছু শুনে জামিলা কি বলবে একদমই বুঝতে পারছে না। নিশির মাথায় হাত বোলাতে বোলাতে বলে, ধুর পাগলি, এসব কোনো ঝগড়া হলো? কেন হবে না? বাবা যদি তোমাকে এমন কারোর সাথে দেখে আর তুমি বাবাকে এসব জানাওনি, বাবা কি করবে? তোমাকে জড়িয়ে ধরবে। ওই চুপ, বেশি কথা বলিস, ভোরেও ধরে থাপড়াবো কিন্তু। আচ্ছা দাঁড়াও, কল করি। নিশি ফোন নিয়ে অর্ককে কল করেছে, স্পিকারে দেওয়া এপাশে। অর্ক রিসিভ করেই বলে, সালাম নেবেন ভাবি, এত রাতে ফোন করলেন যে? নিলয়ের ফোন বন্ধ কেন? তাকে ফোনটা দাও, মা কথা বলবে। ভাবি, ভাইয়া তো বাড়িতে নেই, কসম বলছি। ভাইয়া রাগ করে 1 ঘন্টা আগে বাড়ি থেকে বের হয়ে গেছে, ফোনটা বন্ধ করে টেবিলে রেখে চলে গেছে। এত আটকালাম কিন্তু শোনেনি, বলেছে খুঁজবি না, একা থাকবে সে। মানে
নিলয় বাড়িতে নেই? কোথায় গিয়েছে সে? কেন গিয়েছে? আমি তো জানি না কোথায় আর কেন গিয়েছে, খালি বলেছে কেউ খুঁজলে বাড়িতে নেই, এতটুকু জানাতে। কখন আসবে সেটা তো জানি না ভাবি। নিশি ফোন কেটে দিয়ে আবার কাঁদতে শুরু করে। জামিলা বেগম ভয় পায়। এই মেয়েকে সামলানো এখন কঠিন। বাড়িতে গেস্ট রয়েছে, কি যে হবে। তাড়াতাড়ি বুদ্ধি করে জামিলা বলে, নিশি খাদিস না, আমরা কালকে যাব নিলয়কে খুঁজতে। চিন্তা নাই, রাতে কিছু খাসনি, দুধটুকু খা। আচ্ছা, সত্যি যাবো তো? হ্যাঁ যাব। তাহলে দুধ খেয়ে ঘুমাবি। জামিলা বেগম দ্রুত রুম থেকে বের হয়। এক গ্লাস দুধে ঘুমের মেডিসিন মিশিয়ে নিশির জন্য নিয়ে আসে। নিশি পুরোটা খেয়ে নেয়। ঠিক 10 মিনিট পর নিশি ঘুমের করে ঢলে পড়ে। নিশিকে বিছানায় শুইয়ে দিয়ে জামিলা বেগম হাঁপ ছেড়ে বাঁচে। জামিলা বেগম নিজের রুমে আসে, জিহানকে সব কিছু বলে। ওই তোমার মেয়েকে আমি বাঁচাতে পারবো না। নিলয়ের ভিতরে কি পেলো বুঝলাম না। নিলয়ের কথা বলা বন্ধ করে দিয়েছে নিশির সাথে। নিশি এখন পাগলামি করছে। অনেক কষ্টে তাকে ঘুমের মেডিসিন দিয়ে ঘুম পাড়িয়ে আসছি। আমি জানি না সকালে কি হবে, তুমি সামলাও। তোমার মেয়ের দোষ। তোমার মেয়ে নিলয়কে না জানিয়ে ঘুরতে গিয়েছে, তাও আবার আদ্রিয়ানের সাথে। নিলয়ের সামনেই পড়েছে, দুজনে ম্যাচিং ড্রেস পরেও গেছে। ব্যাস, আর কি। এখন নিশি বুঝছে কি কি করছে সে। উফ, এদের নিয়ে আর পারি না। আচ্ছা, সময় হলে সেটা দেখা যাবে। আর কালকে আয়াজ ভাই আসবে বাড়িতে। নিশিকে একটু বুঝিয়ে রেখো। নিশির সাথে কথা বলবে, কি বলবে আমি জানি না, আমাদের সবার সাথেও বলবে। আদ্রিয়ান বাড়িতে, নিশ্চয়ই তিনি নিশি আর আদ্রিয়ানের বিয়ের কথাই বলতে আসবে। তারপর নিশি কি যে করবে দেখতে থাকো। আমি পারবো না তখন সামলাতে, বলে দিলাম। ওনারা দুজন গল্প করতে থাকে। পরিত্যক্ত ফ্যাক্টরির মেন গেটে কড়া নাড়ার শব্দ শোনা যায়। কবির আর পলাশ চমকে ওঠে। এই ভোর রাতে কে এলো? মনে হয় খাবারের লোক। নেশা করেছো? সে আসে সকালে, এখন কেন? পুলিশ আসছে নাকি? না, পুলিশ আসবে না, দাঁড়ান দেখছি। কে কে বাইরে? কোনো জবাব আসে না। পলাশ আরও একবার ডাকে, কিন্তু কোনো জবাব আসে না। আবার পলাশ বিছানার কাছে আসবে, তখনই শুনতে পায়, ভাই দরজা খোলেন, আমি মাজেদ মেম্বার। মনে নেই নিশি আমার ছেলেকে ধর্ষণের মামলাটাতে পিটিয়ে জেলে পাঠিয়েছে? আপনার লোক আমি। পলাশ সাথে সাথে গেট খুলে দেয়। মাজেদকে দেখে হাত ধরে টেনে ভেতরে নিয়ে আসে। মাজেদকে বলে, তুমি এই ভোর রাতে কেন? আদ্রিয়ান মানে আপনার ছেলে বলেছে আপনারা এখানে থাকেন, দিনের বেলায় আসলে কেউ দেখবে বলে এখানে এই সময় এসেছি। কিন্তু তুমি এখানে কেন এসেছো? আদ্রিয়ান প্ল্যান বানিয়েছে একটা, সেটা আপনাদেরকে জানাতে বলেছে। কি প্ল্যান? নিশিকে আগে বিয়ে করবে আদ্রিয়ান। একদিকে নিশির বিয়ে হবে, অন্যদিকে আমরা সব লুটপাট করব ওদের বাড়ি। তারপর নিশিকে সহ ওর বাবা মা আঙ্কেলকে তুলে নিয়ে আসবো এখানে। সবাইকে আদ্রিয়ানের মেরে ফেলবে বলেছে। নিশিকে নিয়ে সে চলে যাবে দেশের বাইরে, আর আপনারা আবার নিজের আসনে বসবেন। কিন্তু আমরা তো এখন পলাতক, বের হলেই সমস্যা, কিভাবে কি করব? সেটার জন্য তো আমি আছি। নিশির জন্য আমার সব কিছু হারাতে হয়েছে। না আছে আমার মেম্বারশিপ শেয়ার, আর না আছে কোনো সম্মান। আমার ছেলেটাও নেই আমার কাছে। আমার সব কিছু শেষ হয়ে গেছে নিশির কারণে। নিশিকে সরাতে আমি সব কিছু করতে পারব। আপনাদের যখন ফোন করবে আপনারা শুধু জায়গাটা রেডি রাখবেন, বাকিটা আমি করে দেব। আদ্রিয়ান তো আছেই, নিশিকে বাঁচানোর জন্য কেউ থাকবে না। তাহলে জলদি করো, আমাদের কাছে এখন ফোন নেই, তবে ম্যানেজ করে নিতে পারবো। তুমি এখন যাও, দরকার পড়লে এখানে আসবো, এর আগে না। ঠিক আছে স্যার। মাজেদ চলে যায় সেখান থেকে। আদ্রিয়ান এলাকার সব চেনে। নিশির সাথে এলাকা ঘোরার নাম করে মাজেদের সাথে কথা হয়। মাজেদের কথা জানতো সে। পলাশ তাকে সব কিছু জানাতো।
রাজকে কি বলতো, কি করতো, সব কিছু। নিশি ফুচকার দোকান থেকে বের হয়ে সোজা বাড়িতে চলে আসে। আদ্রিয়ান একাই ঘোরে পুরো এলাকা, সবকিছু নিজের মতো করে সাজিয়ে নেয়। মাজেদকে পেয়ে তার সাথে সবকিছু প্ল্যান করে। মাজেদ রাজি হয়ে যায়, কারণ নিশির সাথে সাজেদের একটা ঝামেলা আছেই, আর সেটার সুযোগে আদ্রিয়ান মাজেদকে ব্যবহার করছে। কলিং বেল চাপে আয়াস সাহেব। আদ্রিয়ান এসে দরজা খুলে দেয়। আদ্রিয়ানকে দেখে আয়াস সাহেব মুচকি হাসল। আদ্রিয়ান বলে, হ্যালো স্যার, আসুন ভিতরে। তুমি দরজা খুললে যে, ওরা কোথায়? ওনারা বিজি আছে। আমি আসলে পত্রিকা পড়ছিলাম এখানে বসে, কলিং বেলের শব্দ শুনতে পেয়ে খুলে দিলাম। আসুন ভিতরে। আদ্রিয়ানের কথা শুনে আয়াস সাহেব খুশি হয়, ভেতরে আসেন। সোফাতে বসেই জেহানকে ডাকে। জেহান দ্রুত আসে তার কাছে। ভাই আসছেও? হ্যাঁ, বাড়ির সবাইকে ডাকো, কথা আছে জরুরি। নিশি কোথায়? নিশিকেও ডেকে আনো। থাক না, নিশিও ঘুমাচ্ছে। আমাদেরকে বলো, আমরা ওকে বলে দেব, চিন্তা নাই। ও আচ্ছা, ভাবিকে ডাক দে। আসছি আমি। বাড়ির সবাই একসাথে এসে বসেছে। আয়াস সাহেব চায়ে চুমুক দিয়ে জেহানকে বলে, আদ্রিয়ান চলে এসেছে। ছেলেটা তোর স্টুডেন্ট ছিল, ভালো ছেলে বলেছিল। নিশির সাথে আদ্রিয়ানের বিয়ে আর 2 দিন পর দেব। সেদিন আমাদের একটা উৎসব হবে, স্টার সানডে। সেদিন অ্যানাউন্স করব আদ্রিয়ান আর নিশির বিয়ের কথা। সেদিন গির্জাতে গিয়ে ওদের বিয়ে পড়ানো হবে। অবশ্য গির্জা তো আমাদের বাড়িতেই আছে, সেখানে সবাইকে ডাকা হবে। তারপর আদ্রিয়ান আংটি পরিয়ে বিয়ের কাজ সেরে ফেলবে। ভাই, মানে এই সিদ্ধান্ত নিশিকে জানানো ঠিক ছিল না। সেটা জানবে, আর তাছাড়া ওর সিদ্ধান্তের কি আছে? আমরা যা বলবো সে ওটাই করবে। হ্যাঁ, কিন্তু নিশি আগের মতো নেই। আপনি তো সবই জানেন নিশি কেমন পাগলামি করতে পারে, তাকে সামলানো কঠিন। এসব বাদ দে তো। এগুলো মাঝে মধ্যে এমন হয়, সবাই একবার না একবার এসবে জড়ায়। বিয়ের পর সব কিছু ঠিক হয়ে যাবে, এসব আপনার ভাবা লাগবে না। আচ্ছা ঠিক আছে, যা ভালো হয় করেন। তবে নিশির কিছু হলে সম্পূর্ণ দায় কিন্তু আপনাকে নিতে হবে। এ অবধি ওর ব্যাপারে যা সিদ্ধান্ত নিয়েছেন আমরা কিছুই বাধা দেইনি, কিন্তু এবার বিষয়টা অনেকটা এমন নয়। কারণ মেয়ের সাথে আমরা থাকি, সে কি করে না করে আমরা জানি। আপনি একবার নিশির সাথে কথা বলে দেখেন কি হয়। চুপ করো তো সব। আমি নিশির সাথে কথা বলবো। নিশি ঘুম থেকে উঠলে আমার সাথে দেখা করতে বলবে। আয়াস সাহেব চলে যায় কথাগুলো বলে। জেহানের ঝামেলা যে ভয়টা পাচ্ছিল সেটাই হতে যাচ্ছে। নিশির অবস্থার কথা ভেবে ওনারা দুজন চিন্তিত হন। নিলয়ের নাম্বারে কল করে ওরা দুজন, কিন্তু নিলয়ের নাম্বার বন্ধ। জেরিনকে ডাকে জামিলা। জেরিন আসে। নিলয়ের ছোট ভাইয়ের নাম্বার আছে না নিশির কাছে? নিয়ে আয় তো। আচ্ছা। জেরিনের কাছেই আছে, কিন্তু হুট করে দিলে বুঝে যাবে তারা, তাই নিশির রুম থেকে ঘুরে এসে নাম্বারটা নিয়ে আসে জেরিন। অর্ককে ফোন করে জামিলা। অর্ক ফোন রিসিভ করতেই বলে, আমি নিশির মা বলছি। জি আন্টি। নিলয়ের কোনো খোঁজ পেলে? আসলে নিশির বিয়ের কথা বলে গেল ওর আঙ্কেল। বিয়েটা আদ্রিয়ানের সাথে 2 দিন পর দেওয়ার কথা বলেছে। আমি জানি না নিলয়ের কি হবে, কিন্তু নিশিকে একমাত্র নিলয় ঠিক করতে পারে, সামলাতে পারে। তাই নিলয়কে জানাও বিষয়টা যেভাবে হোক। জি আন্টি, আমি খুঁজছি ভাইয়াকে, আপনাকে জানাবো। অর্ক ফোন কেটে দিয়ে নিলয়ের নাম্বারে ফোন করে। নিলয় রিসিভ করে বলে, কি হয়েছে? ভাইয়া 2 দিন পর নিশি ভাবির বিয়ে আদ্রিয়ানের সাথে। আয়াস সাহেব ঠিক করে গিয়েছে আজকে। এখন কি করবা? যা ইচ্ছে হোক, আমার কি? তোকে না বলেছি আমাকে নিশির ব্যাপারে কল না করতে? আচ্ছা। অর্ক ফোন কেটে দেয়। নিলয়কে বোঝানোর শক্তি অর্কের নেই। ওদিকে নিশি ঘুম থেকে ওঠে। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। নিচে আসতেই দেখে জেহান আর জামিলা বসে আছে। নিশিকে দেখেই জামিলা ভয় পায়। নিশি এসেই বলে, মা, নীলয়ের ফোন এখনো বন্ধ। তুমি রেডি হওনি? নীলয়দের বাসায় যাবো, চলো। হ্যাঁ, আগে খেয়ে নে। আর শোন, তোর আঙ্কেল দেখা করতে বলেছে, আগে দেখা করে আয়, তারপর যাব। আর হ্যাঁ, আঙ্কেল যা বলে তা চুপচাপ শুনবি, কিচ্ছু বলবি না। পরে দেখা করব, আগে চলো। না, আগে ওনার সাথে দেখা করতে হবে। যা দেখা করে আয়। ধ্যাত, আচ্ছা যাচ্ছি। নিশি না খেয়ে বের হয়। ওর লোকেদের ডাকে নিশি।
সোজা তাদেরকে নিয়ে আয়ার সাহেবের অফিসে চলে আসে। নিশি এসে বসে আয়ার সাহেবের অফিসে। চেয়ারে বসে চুপচাপ মাথা নিচু করে ফোনটা নিয়ে নিলয়কে কল করে যাচ্ছে, কিন্তু নিলয়ের ফোনে কল ঢুকছে না। আয়ার সাহেব বাইরে থেকে অফিসে ঢুকলো। নিশির সামনে এসে বসে তিনি। নিশিকে দেখে বলে, আসছো? তোমাকে তো আজকাল দেখাই যায় না। আগে তো রোজ একবার হলে অফিসে আসতে, এখন তো ডেকে আনতে হয় তোমাকে। কি হয়েছে? মা বললো ডাকলেন? হ্যাঁ, আদ্রিয়ানকে নিশ্চয়ই চেনো? চিনি। কেন এসেছে নিশ্চয় জানো তুমি? হ্যাঁ জানি, আমার সাথে তার বিয়ের কথা। এজন্য স্টার সানডের দিন তোমার আর আদ্রিয়ানের বিয়ে ঠিক করেছে, বুঝেছো? সরি, এটা সম্ভব না আঙ্কেল। আমার ইচ্ছে ছিল ডাক্তার হব, পড়াশোনাতেও ভালো ছিলাম। আপনি রাজনীতি নিয়ে পড়তে বললেন, শেষে এসে আমাকে লিডার বানিয়ে দিলেন। সব কিছু শুনেছি, নিজের কেরিয়ারটাকে রাজনীতির ভিতরে ঢুকিয়েছি। আমারও তো ইচ্ছে থাকতে পারে, কখনো আপনি জানতে চাননি। হ্যাঁ, আপনি আমাকে বেশি আদর করেছেন। নিজের কেউ নেই বলে আমাকে নিজের মেয়ের মতো দেখেছেন। বরং আমার বাবার থেকে আমার জীবনে আপনার প্রাধান্যটা এবং অধিকারটা অনেক বেশি দেখিয়েছেন। সব করেছি আপনার জন্য, নিজের দিকে ঠিকঠাকভাবে তাকাইনি আমি। কত মানুষ, কত কথা শুনেছি, চুপচাপ সহ্য করেছি। আপনার জন্য নির্বাচন করিয়েছি। আপনার জন্য এমপি নির্বাচনে আমি টানা 4-5 দিন রাতে ঘুমাইনি। সারা এলাকায় ঘুরে বেরিয়েছি, খোঁজ নিয়েন আপনি। সব আপনার জন্য করেছি, কিন্তু এবার আপনার কথা আমি রাখতে পারবো না। আর কেন পারবো না সেটা হয়তো আপনি এতদিনে ভালো করেই জানেন। আয়ার সাহেব কিছু বলে না, নিশির দিকে তাকিয়ে আছে। নিশিও চুপচাপ বসে আছে। দুজনে বেশ কিছু সময় নীরবতা ভেঙে বলে, নিশি, তুমি আমার মেয়ে। আমি তোমাকে নিজের হাতে বড় করেছি। ভাইয়ের মেয়ে হয়েও তোমাকে আমি সব সময় নিজের কাছে রেখেছি। তুমি আমার সিদ্ধান্তের উপরে কথা বলছো, কি চাও তুমি? আঙ্কেল, কষ্ট নিয়েন না। আমি নিলয়কে ভালোবাসি, আর সে মুসলিম। তাতে কি? এত ধর্ম দিয়ে কি হবে? যদি বাঁচার জন্য সেই নিজেকেই কাজ করতে হয়। ধর্ম হলো আবেগের বিষয়, বিশ্বাসের বিষয়। ধর্ম দিয়ে মানুষকে বিচার করতে নেই। ধর্ম সব কিছুর ঊর্ধ্বে। কিন্তু আমার কাছে মানুষই সত্য, তাহার উপরে কিছু নেই। ধর্মের বড়াই কোনো ধর্মগুরুরা করেননি। তাদেরকে তো সৃষ্টিকর্তা সব রকমের মর্যাদা দিয়ে পাঠিয়েছেন দুনিয়াতে। তারা তো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেননি। সব ধর্মে শান্তির প্রতিষ্ঠা নীতি শেখায়, কাউকে মারতে নয়। আমি খ্রিস্টান হয়ে কোনো মুসলিম ছেলেকে ভালোবাসতে পারবো না। তাহলে আজকে থেকে, এখনই আমি এই ধর্ম ত্যাগ করলাম। আমি বাড়ি থেকে, আপনাদের এই সমাজ থেকে চলে যাব। তারপর দেখি কি হয়। নিশি, আমাকে তুমি রাগাবে না। আমি যেমন নরম করে কথা বলি, তেমনই রাগটা অনেক বেশি। আমি তোমার সাথে জোর করতে চাই না। 2 দিন পর বিয়ে হবে মানে হবেই, আর সেটা আদ্রিয়ানের সাথেই হবে। দরকার হলে জোর করে হলেও আমি তোমাকে সেদিন বিয়ে দেব, মনে রেখো। যাও এখন সামনে থেকে। নিশি আয়ার সাহেবের অফিস থেকে বের হয়। প্রচণ্ড কান্না পাচ্ছে ওর। নিলয়কেও পাচ্ছে না, কি করবে বুঝতে পারছে না নিশি। চার্চের দিকে তাকায়। বিরাট বড় চার্চ বানিয়েছে নিশিদের পরিবার। নিশি সেদিকে যায়। নিশি চার্চে এসে বসলো। অনেক বড় একটি চার। নিশি মাঝের দিকে টেবিলে এসে বসে যিশুর মূর্তির দিকে তাকিয়ে আছে। ফাদার আসে নিশির সামনে। নিশিকে বলে, কি হয়েছে তোমার, মন খারাপ কেন? ফায়দার পৃথিবীতে কি ধর্ম নিয়ে মানুষের বিচার করতে শিখিয়েছে ঈশ্বর? না, ঈশ্বর সবাইকে সমানভাবে দেখার নির্দেশ দিয়েছেন। ধর্ম নিয়ে ঈশ্বর কখনো কারোর সাথে বিবাদ সৃষ্টির নির্দেশ দেয়নি। আমি একজনকে ভালোবাসি, সে মুসলিম। আমাকে কি ঈশ্বর গ্রহণ করবেন না? কেন করবে না? প্রতিটা মানুষের মনে 2 প্রকার ভালোবাসা থাকে। একটা হলো ঈশ্বরের প্রতি, আরেকটা হলো তার প্রিয় মানুষের প্রতি। ঈশ্বর সব কিছু দেখেন আর শোনেন। আমাদের মাঝে তিনি সর্বদা বিরাজ করেন। তোমার প্রতি যদি সেই মানুষটার ভালোবাসা পাশাপাশি ঈশ্বরের প্রতিও ভালোবাসা থাকে, তবে ঈশ্বর কখনো তোমাকে ছেড়ে যাবে না। ধন্যবাদ ফায়দার। ফাদার চলে যায় নিশির সামনে থেকে। নিশি চুপচাপ বসে কান্না করছে। নীলার কথা ভাবছে সে। হঠাৎ কে যেন পাশে আসলো। নিশি তাকায় না।
কিছু সময় পর পাশ থেকে সে বলে ওঠে, যিশুর সাথে কথা বলা কি শেষ হয়েছে? নিশি চমকে ওঠে, ঘুরে তাকিয়ে দেখে নিলয় বসে আছে। নিলয়কে দেখেই নিশি আরও কেঁদে ফেলে। নিলয় হাত বাড়াতেই নিশি এসে জড়িয়ে ধরে। নিলয়ের বুকে একদম লেপ্টে গিয়ে বলে, তুমি অনেক খারাপ, আমার থেকে কেন দূরে যাও? বলেছিলাম তো আমার ভুল হয়েছে, আর কখনো এমন হবে না। তবুও কেন চলে গিয়েছ? তোমাকে আমি খুন করে রাখবো। আচ্ছা, খুন করিও, তারপর আদিয়ার সাথে বিয়ে করার ধান্দা, তাই না? বুঝি আমি। জানি সেটা। এই না না, এমন করব না, খুন করব না তোমাকে। তুমি অনেকই খারাপ। ফাদার আসে সেখানে। ওদের দুজনকে দেখে হাসতে থাকে। নিশি নিলয়কে ছেড়ে দেয়। নিলয়ের হাত ধরে বসে আছে। নিলয় বলে, ফাদার, কাউকে ভালোবাসার কি অপরাধ? না, কোনো অপরাধ না। ভালোবাসা হলো প্রকৃতির নিয়ামত, সৃষ্টির বিশেষ অংশ। সৃষ্টি টিকে আছে ভালোবাসায়। ঠিক আছে ফাদার, ধন্যবাদ। ঈশ্বর তোমাদের ভালো করুক, ভরসা হারিও না। ঈশ্বর সদা আছেন, তোমাদের মঙ্গল কামনা করি। ফাদার চলে যায়। নিশি নিলয়ের কাঁধে মাথা রাখে। নিশি কাঁদতে কাঁদতে বলে, তুমি জানো আমার কত কষ্ট হয়েছিল? তোমাকে কত কল করেছি আমি। যা করব এখন থেকে সব তোমাকে বলে করব, তোমার অনুমতি নিয়েই করব। তবুও তুমি আমাকে ছেড়ে যাবে না? আচ্ছা। আঙ্কেল আমার বিয়ে ঠিক করেছেন ওই ছেলের সাথে। আমি এখন কি করব বলে দাও নিলয়। বিয়ে করতে রাজি হবা? কি, তুমি পাগল? আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করছি না। আর তোমার না আমাকে বিয়ে করার কথা ছিল? যদি সৃষ্টিকর্তার সব নাম আমি বলে দিতে পারি, আমি সব পারবো। এগুলো কারোর জন্য মুখস্থ করতে হয় না, আল্লাহকে ভালোবাসলেই করতে হয় পাগলি। হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি চলো, বিয়ে করব। না, এখন না। আদিয়ানের সাথে বিয়ে করতে রাজি হয়ে যাও। তুমি কি পাগল হয়ে গেছো? কি বলছো? হ্যাঁ, নিশি যেটা বলছি সেটা করো। আদিয়ান তোমাকে বিয়ে করতে পারবে না। তোমাকে আমি সবার সামনে থেকেই নিয়ে যাব। প্রমিস করছো তো? আর সেদিন কিন্তু বিয়ে করব আমরা। ঠিক আছে। না, মাথা চুয়ে প্রমিস করো, আমি বিয়েতে রাজি। আচ্ছা বাবা, এখন বাড়িতে যাও, আমার কাজ আছে। ফোন করে পাবা না। আমি সময় মতো চলে আসবো, আমাকে নিয়ে ভাবতে হবে না। সবার সামনে বিয়ের জন্য প্রস্তুতি নাও। নিলয় চার্চ থেকে বের হয়ে আসে। নিশির অনেক খুশি লাগছে। নিশি প্রায় নাচতে নাচতে বাড়িতে আসে। বাড়িতে এসেই সোজা বলে দেয়, আঙ্কেলকে জানিয়ে দাও আমি বিয়ে করব আদ্রিয়ানকে। কি বলিস, তোর মাথা খারাপ হয়ে গেছে? আমি ঠিক আছি মা, সময় মতো বুঝবা। নিলয়ের কি হবে? সে কি, তোমরা না নিলয়ের থেকে দূরে সরতে বলতে? এখন নিলয়কে ছেড়ে আদ্রিয়ানকে বিয়ে করব, সেটা কি তোমরা মেনে নিতে পারছো না? এটা কোনো কথা? নিশির কথা শুনে বাড়ির সবাই অবাক হয়। নিশির নিশ্চিত মাথা খারাপ হয়ে গেছে, না হলে নিশি কখনোই এমন করবে না। নিলয় জিশানদের কাছে আসে। জিশানেরা নিশির অফিসেই বসা। নিলয়কে দেখে সবাই উঠে দাঁড়ায়। নিলয় সোজা নিশির চেয়ারে গিয়ে বসে। নিলয় জিশানদের বলে, দুদিন পর নিশির বিয়ে হচ্ছে আদিয়ানের সাথে। তোমরা কি এই বিয়েতে আদিয়ানকে তোমাদের দুলাভাই হিসাবে মেনে নিতে পারবে? না না, এটা কেন হবে? নিশা আপু তো আপনাকে অনেক পছন্দ করে, তাহলে ওর সাথে কেন বিয়ে হবে? সে রাজি হয়েছে? না, তবে আমি রাজি করিয়ে আসছি। কি? কেন? কারণ আছে, শোনো। যেদিন বিয়ে হবে সেদিন ওদের একটা বিশেষ ফেস্টিভ্যাল আছে, আর সেদিন তোমরা ওই ফেস্টিভ্যালের বাইরে থাকবে। ও, এবার বুঝতে পারছি। চিন্তা করবেন না ভাইয়া, আমরা সব কিছু দেখব। বিয়ে আটকে দেব ঠিক সময়ে। তোমাদের সেটা করতে হবে না। তোমরা দেখবে আদিয়ান যেন বিয়ে অবধি নিশিকে নিয়ে না যেতে পারে। আদিয়ানের সাথে কথা বলবা, তাকে কথা বলে আটকে রাখবা, চেষ্টা করবা। বাকিটা আমি দেখব। ঠিক আছে ভাই, আমরা সব করব। নিলয় সেখান থেকে চলে আসে। নিলয় অফিস থেকে বের হয়ে মেহরাব সাহেবকে কল দেয়। মেহরাব সাহেব নিলয়ের ফোন পেয়ে দ্রুত রিসিভ করে। স্যার, সময় হয়ে গেছে এবার সব কিছু রিভিল করা। আপনি রেডি হন, জরুরি ঘোষণা দেন। আপনাকে এইসব তথ্য কে দিয়েছে, কিন্তু আমি যখন বলবো তখনই আপনি ঘোষণা দেবেন। তুমি কবে আসবে এখানে? সময় মতো আসবো। আমার শেষ একটা কাজ বাকি, তারপর পুরো দেশকে চিনিয়ে দেব আমি কে। ঠিক আছে, যেভাবে চাও সেভাবে হবে। নিলয় ফোন কেটে দেয়। অর্ককে কল করে নিলয়।
অর্ক কল রিসিভ করেই বলে, ভাইয়া নিশি ভাবির অবস্থা। চুপ থাক, ওর সাথে দেখা করেছি, শোন সব কিছু রেডি আছে, তোকে যা বলা হয়েছিল সেভাবে করবি, কোনো যেন ভুল না হয়। কোনো ভুল কিছু পেয়েছো? কাজ হয়ে যাবে, তুমি নিশ্চিত থাকো। এবারের মিশন কিন্তু ফাইনাল হতে যাচ্ছে, এরপর থেকে এখানে আমরাই থাকছি না। তাহলে নিশি আর জেরিনের কি হবে? জেরিনকে সাথে নেবি, এখন যা কাজ দিয়েছি সেটা কর, একদম হুবাহু কাজটা করতে হবে, কোনো রকম যেন পরিবর্তন না হয়। নিলয় ফোন কেটে দেয়। অর্ক তার কথা মতো কাজে লেগে পড়ে। কালকে নিশির বিয়ের দিন, ঘড়িতে রাত 3টে বাজে। বাংলাদেশের সবার ফোনে একটা রাশিয়ান নাম্বার থেকে কল করা হয়েছে। সবাই রাত 3টের দিকে ফোনে কল পেয়ে রিসিভ করার চেষ্টা করে, কিন্তু রিসিভ হলেও সেটা আবার কেটে যায়। অ্যানিমাস সবাইকে কল করেছে। অ্যানিমাস সব বড় বড় ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, টিভি সিস্টেম সব হ্যাক করে নিজের কন্ট্রোলে করে নিয়েছে। সবার ফোনটাও নিজে নিজে কাজ করছে। অনেকে টিভি অন করে, আবার অনেকে ফোন হাতে নিয়ে বসে থাকে। অ্যানিমাস বলে, জজ মিস্টার সোহেল আহমেদ, তিনি তার কেরিয়ারকে অনেক মামলায় বিচার করেছে, কিন্তু তিনি কখনো সঠিক বিচার করেননি। এদেশের গরিব নয়, এদেশের প্রতিটা ক্ষমতাধর চেয়ারে যারা বসে আছে তারা এদেশের মানুষের ঘামের টাকা মেরে নিজেদের অ্যাকাউন্ট ভর্তি করেছে। এর মধ্যে সোহেল হলো একটা জানোয়ার। সে কেসের আগে নিজেদের উকিল ঠিক করে নেয়, অনেক টাকা নিয়ে ক্লেম ক্লোজ করে দেয়, নিজের পক্ষে রায় দেয়। এটা শুনে নিশ্চয় মনে হচ্ছে আমি এত কিছু জানলাম কীভাবে। আমি এই দেশের প্রতিটা ক্ষমতাবান চেয়ারে বসে থাকা মানুষের চেয়ারে বসার পরের সব খবর জানি, কিন্তু এক এক করে সবাই যে জায়গায় পথ হারাবে আমি সবাইকে সেখান থেকে নামাবো। আজকে সোহেলের অ্যাকাউন্ট হ্যাক করতে যাচ্ছি, আপনারা সবাই আজকে আমার সাথে লাইভ হ্যাক দেখবেন। অ্যানিমাস কথাটা বলে ক্যামেরা নিয়ে বাইরে আসে। ঠিক সে সময় কারাগার থেকে ফাঁসির আসামি শুভ্রকে নিয়ে প্রিজন ভ্যানটি রওনা দেয়। সেই গাড়িতে থাকা সব পুলিশরা ফোন হাতে নিয়ে অ্যানিমাসের লাইভ দেখছে। সবার মনোযোগ সেই দিকে। খালি গাড়িগুলো ড্রাইভার সামনের দিকে ফোকাস রেখেই গাড়ি চালাচ্ছে। অ্যানিমাস হাঁটতে হাঁটতে পদ্মা ব্যাংকের সামনে আসে। এখানে সিকিউরিটি বেশ টাইট। ওরাও লাইভ দেখছে ফোন হাতে নিয়ে। ওরা দেখতে থাকে অ্যানিমাস তাদের ব্যাংকের সামনে এসেছে। অ্যানিমাস সেখান থেকে ডেজলাইতে আসে, যদিও ফেসে মাস্ক পরা। সে আবার বলে, এটাতে আছে অনেক বড় পদের মানুষের টাকার অ্যাকাউন্ট, কিন্তু আমি জানি সোহেলের অ্যাকাউন্ট সিরিয়াল নাম্বার হলো 761, আর সেটাতে হাজার হাজার কোটি টাকা আছে। তার অ্যাকাউন্ট নাম্বারটাও আমার কাছে আছে। তার অ্যাকাউন্ট আমি হ্যাক করে পাসওয়ার্ড বদলে ফেলেছি। এখন শুধু পাসওয়ার্ড দিব আর টাকা মেশিন থেকে টাকা বের হতে থাকবে। অ্যানিমাস সিকিউরিটি গার্ডের দিকে কতগুলো গ্যাস বোম ছুড়ে দেয়। সেটাও লাইভে দেখে সারা দেশের মানুষ। প্রিজন নিয়ে যাওয়ার পুলিশেরাও দেখতে পায়। হঠাৎ তারা অনুভব করে ওদের গাড়ির উপর টপ টপ করে কিছু একটা পড়ছে। প্রিজনের ভেতরে শুভ্র বসা, হাতে শিকল পরানো। একজন অফিসার বলে, মনে হয় আসামি গাড়িতে ধাক্কা দিচ্ছে, কেউ নেই। অ্যানিমাসের লাইভ দেখুন, কি সাংঘাতিকভাবে টাকা হ্যাক করেছে, দেখুন সবাই। অ্যানিমাস ব্যাংকের ভেতরে আসে। ততক্ষণে রেড সিগন্যাল বেজে ওঠে। থানা থেকে সব পুলিশ ব্যাংকের সামনে আসে। ড্রোনের সাহায্যে সেই সবও লাইভ দেখতে থাকে। সব অফিসার ফোন হাতে নিয়ে লাইভ দেখছে অ্যানিমাস ব্যাংকের ভেতরে কি কি করছে। সব সিকিউরিটিদের গ্যাস বোমা দিয়ে অজ্ঞান করে দিয়েছে অ্যানিমাস। পুলিশ পুরো ব্যাংকটাকে চারপাশ থেকে ঘিরে রেখেছে। হেলিকপ্টার নিয়ে ব্যাংকের চারপাশে উড়ে বেড়াচ্ছে পুলিশ। অ্যানিমাসকে ধরার জন্য সব পুলিশ এবার বেশ কড়া নজর রাখছে। এই মিশনের দায়িত্বে আছে জাহিদ। জাহিদ বাইক নিয়ে জোরে বলে, লাইভে অ্যানিমাস শব্দ করে হাসে ব্যাংকের ভেতরে। অ্যানিমাস হাসি থামিয়ে বলে, অফিসার, ডু অর ডাই, আই অ্যাম কামিং, ইউ ওয়ান্ট অ্যারেস্ট মি। গাড়ির ড্রাইভার ব্রেক করে। সামনের জিপ গাড়ির সামনে একটা বাইক রাখা। রাস্তায় আড়াআড়িভাবে বাইকটা পড়ে আছে, আর বাইকের নিচে একজন পড়ে আছে। রাস্তার উপরে রক্ত লেগে আছে। ড্রাইভার বলে, স্যার দেখুন, সামনে কেউ অ্যাক্সিডেন্ট করেছে, মনে হয় মরে গেছে। গাড়ি থেকে 4 জন পুলিশ নামলো। 3টে গাড়ি যাচ্ছে এই রাস্তা দিয়ে। প্রথমে পুলিশের জিপ, মাঝখানে প্রিজন ভ্যান, আর লাস্টে আছে আরও একটি পুলিশ গাড়ি।
5জন বাইকের কাছে আসে। লোকটাকে একজন অফিসার ডাকে। এই কে আপনি? বাইকের নিচে পড়ে থাকা লোকটা কোনো কথা বলে না। লোকটার গায়ে হাত দিতে যাবে, ঠিক তখনই ঠাস ঠাস করে কতগুলো স্টিকি বোমা ফাটতে শুরু করে। পুলিশের সবগুলো গাড়িতে বোমা পড়তে শুরু করেছে আর গাড়িগুলোতে আগুন লেগে যায়। সেখানে ড্রোন থেকে কতগুলো গ্যাস বোম পড়ে আছে। পুলিশ অফিসার দ্রুত কন্ট্রোল রুমে ফোন করে। রেড সিগন্যাল সুইচ চাপে, কিন্তু সবাই তখন অ্যানিমাসকে নিয়ে ব্যস্ত। কন্ট্রোল রুম থেকে কোনো বার্তা আসে না, চারপাশে কেবল ধোঁয়া আর ধোঁয়া। হঠাৎ কতগুলো ড্রোন থেকে মিনি বোম নিক্ষেপ করা হয়, আর সাথে সাথে পুলিশদের গাড়ি ব্লাস্ট হয়ে গেল। রিফাতেরা ততক্ষণে গাড়ির দরজা ওপেন করে ফেলেছে, কিন্তু ভেতরে শুভ্রের হাতে চেন দিয়ে আটকানো। আলিফ ড্রোন চালাচ্ছে। রিফাত দেখতে পায় শুভ্র বের হতে পারছে না। আলিফকে বলে, তোমার ড্রোনের সাহায্যে জলদি শুভ্রের কাছে কোনো অস্ত্র পাঠাও, সে সেটার মাধ্যমে চেইন কেটে বের হবে। ঠিক আছে স্যার, 1 মিনিট টাইম দেন। টাইম নাই, পুলিশেরা প্রিয়জনের দিকে এগিয়ে আসছে, জলদি করো। ঠিক আছে। ড্রোনের সাহায্যে আলিফ একটা পিস্তল পাঠায় শুভ্রের কাছে। শুভ্র পিস্তলটা নিয়ে শিকলে গুলি করে শিকল ছাড়িয়ে সে বাইরে আসতেই দেখতে পায় একটা বাইক থেকে একজন ছেলে লেজার লাইট মারছে শুভ্রের চোখের দিকে। চিৎকার করে বলে, লেজার লাইটের দিকে এগিয়ে আসো। শুভ্র এগিয়ে যায়। একটা বাইক দেখতে পায়। শুভ্র সেই বাইকে উঠে পড়ে। তারপর বাইকটা সেখান থেকে কয়েক সেকেন্ডের মধ্যেই শুভ্রকে নিয়ে চলে যায়। আলিফ দ্রুত তার ড্রোনগুলোকে ব্লাস্ট করে দেয় সেখানে। 1 মিনিটের ভেতরে সবগুলো ড্রোন সেখানে ব্লাস্ট হয়। অ্যানিমাস সবগুলো টাকা একটা রোবোটিক ব্যাগে ভরল। তারপর সেই ব্যাগ কাঁধে নিয়ে একটা সুইচ অন করতেই ব্যাগটা ছোট হয়ে যায়। অ্যানিমাসের ফোনে একটা মেসেজ আসে, মিশন ডান। অ্যানিমাস লাইভে থেকে বলে, অফিসার, আমি হ্যাকার সাথে টেকনোলজিস্ট। অ্যানিমাস লাইভ বন্ধ করে দেয়। বেরিয়ে আসে অ্যানিমাস। সাথে সাথে শখানেক বন্দুকের রেড লেজারের লাইট অ্যানিমাসকে তাক করে রাখে। অ্যানিমাস হাত উঠিয়ে স্যারেন্ডার স্টাইলে দাঁড়ায়। জাহিদ তখন মাইক হাতে বলে, অফিসার, নো ফায়ার। অ্যানিমাস অবশেষে সারেন্ডার করলো পুলিশের কাছে। তোমার সব খেল খতম হয়ে গেছে, আমরা তোমাকে অবশেষে ধরে ফেললাম। অ্যানিমাস শব্দ করে হাসল। তারপর চিৎকার করে কাউন্টডাউন করতে থাকে সে। 1 থেকে 5 অবধি গুনতে থাকে অ্যানিমাস। 5 হতেই অ্যানিমাস তার গা থেকে জ্যাকেট খোলে। গাড়ির সাথে লাগানো কতগুলি বোমা ঝুলিয়ে রাখা, সেটা দেখেই পুলিশেরা ভয় পায়। অ্যানিমাস হাতের ইশারায় ডান পাশের এরিয়ার দিকে সিগন্যাল দেয়। লাইটের সব ফোকাস সেদিকে যেতে থাকে। তখন দেখতে পাই সেখানে শখানেক পুলিশ দাঁড়িয়ে, তার নিচেই অনেকগুলো বোম রাখা। অ্যানিমাস আবার ডান হাত ডান পাশের দিকে ইশারা করে। ডান পাশের বিল্ডিংয়ে বোমা রাখা। জাহিদেরা রাস্তার পাশে দাঁড়িয়ে। আর নিশির সাথে যার বিয়ে হচ্ছে সে হলো আমেরিকান আদ্রিয়ান ডিসুজা। আদ্রিয়ান ব্লেজার পরে স্টেজে এসে নিশির পাশে দাঁড়ালো। সেখানে থাকা অনেক উপস্থিত মানুষ হাততালি দিতে থাকে। আয়ার সাহেব সবার দিকে একবার তাকায়। হঠাৎ করে একজনের দিকে আয়ার সাহেব তাকিয়ে চোখ আটকে গেল। আয়ার সাহেব তাকে দেখে ভয়ে এক পা পিছিয়ে যায়। সে চুপচাপ হয়ে চেয়ারে বসে আয়েশের দিকে তাকিয়ে আছে। সেই একজনটা হলো শুভ্র। আয়ার সাহেব আশেপাশে তাকায়। তার সিকিউরিটি কেউ নেই। আয়ার সাহেব পকেট থেকে ফোন বের করে। শুভ্র তখনই উঠে দাঁড়ায়। আয়ার সাহেবের হাত পা কাঁপতে থাকে। শুভ্র এগিয়ে আসতে থাকে স্টেজের দিকে। হাত কাঁপার কারণে আয়ার সাহেবের হাত থেকে ফোনটা পড়ে যায়। শুভ্র সোজা স্টেজে চলে আসে। শুভ্রের দিকে তাকিয়ে আছে সবগুলো মানুষ। শুভ্র আয়াসের কাছে এসে দাঁড়ায়। আয়ার সাহেব সবার দিকে তাকালো। ওদের দিকে তাকিয়ে আছে। আয়ার সাহেব মুচকি হেসে বলে, তুমি এখানে? তো তোমার না আজকে ফাঁসি হবার কথা? শুভ্র মুচকি হাসল। কোমরে গোঁজা পুলিশের সেই পিস্তল, যেটা শুভ্র শিকল কাটার সময় ড্রোনের থেকে পেয়েছিল। আর আছে একটা ছুরি। ছুরিটা শুভ্রের পরিচিত। এই রকম সাইজের ছুরিতে তার মা, বাবা ও বোনকে খুনের অপরাধে গ্রেপ্তার করা হয়। শুভ্রকে কি তাহলে দাঁড়ানো হয়েছে আয়েশকে খুন করার জন্য? কিন্তু কেন? তোমার সাথে আমি পরে কথা বলবো।
আয়াস সাহেব বলে। শুভ্র কোনো কথা বলে না। কোমরে গোজা সেই ধারালো অস্ত্র দিয়ে আয়াস সাহেবের বুকে পরপর 5 বার ঢোকাতেও বের করতে থাকে। সেখানে থাকা সব মানুষ ভয়ে চিৎকার করে ওঠে। আয়াস সাহেব নিচে পড়ে যায়। শুভ্র তখনও নিজেকে কন্ট্রোল করতে পারছে না। আয়াস সাহেবের গলায় ছুরি দিয়ে পোজ দেয় 3 বার। গলার হাড় কেটে ফিনকে দিয়ে রক্ত বেরোতে থাকে। শুভ্র তখনও নিজেকে আটকায় না। ভয়ে কেউ কাছেও আসে না। শুভ্র সারা গায়ে রক্ত লেগে আছে। আয়াস সাহেব সিকিউরিটি গার্ডদের খোঁজার চেষ্টা করে, কিন্তু পাবে কিভাবে? জিশানেরা সবগুলোকে আগে থেকেই সরিয়ে ফেলেছে সেখান থেকে। জিশানেরা জানতো না শুভ্র আসবে আর আয়াসকে খুন করবে। শুভ্রকে 2জন মাস্ক পরা ছেলে আটকায়। তারপর সেখান থেকে টেনে টেনে নিয়ে চলে যায় বাইরে। তারপর একটা গাড়িতে উঠিয়ে শুভ্রকে সেখান থেকে নিয়ে চলে যায় বর্ডারের কাছে। শুভ্রের হাতে পাসপোর্ট ধরিয়ে ইন্ডিয়াতে পাঠিয়ে দেয় সেই 2জন ছেলে। শুভ্র চলে যায়। এই সবকিছু টিভিতে লাইভ দেখানো হচ্ছে। শুভ্র ইন্ডিয়াতে চলে যেতেই অ্যানিমাস সবার সামনে আসে। সবাইকে বলে, এই যে ওইদিকে কি ভাবছেন? হঠাৎ অ্যানিমেশন লাইভে খুন? আসলে আমার লাইভে সব কিছুই সম্ভব। অ্যানিমাসের লাইভ দেখছে হাজার হাজার খানিক মানুষ। রিফাতেরাও দেখছে। ওরা ভয় পেয়েছে। শুভ্রকে তাহলে আনানো হয়েছে আয়াসকে খুন করার জন্য, কিন্তু কেন? আয়াসকে সে মারবেই বা কেন? অ্যানিমাস বলে, ছেলেটা যখন 11 বছর বয়স তখন তাকে পুলিশ আটক করে। কেন করে? মা বাবা আর বোনকে খুনের দেয়। কিন্তু এটা তো শুভ করেনি। যাকে খুন করেছে সে হলো আয়াস। আপনাদের আজকে একটা গল্প বলি, শুনেন। আয়াস সাহেবের স্ত্রী নেই। তিনি বিয়ে করেনি। কেন করেনি জানেন? কারণ সে একজনকে ভালোবাসত। মেয়েটা ছিল মুসলিম ধর্মের। অ্যানিমাসের লাইভ পুরো দেশ দেখছে এখন। নিশিও দেখছে। জেহাল, জামিলা, জেডিন সহ সবাই দেখছে। অ্যানিমাস আবার বলে, মেয়েটার নাম ছিল শোভা। শোভা আপুর বয়স ছিল তখন 20 বছর। আয়াস সাহেবের বয়স ছিল 25 বছর। শোভার পিছন বছর খানিক পড়েছিল। তাকে এক পলক দেখার জন্য কলেজের সামনে বসে থাকতো। শোভা প্রথমে রাজি হয়নি, কিন্তু পরে রাজি হয়। আয়াস সাহেবকে ভালোবাসার গ্রহণ করে সে। এইভাবে আরও 1 বছর সম্পর্ক এগিয়ে যায়। শোভা জানতো না আয়াস খ্রিস্টান। এই কথাটা শোভার পরিবার জেনে ফেলে। একজন মুসলিম ঘরের মেয়ে অন্য ধর্মের ছেলেকে ভালোবাসবে, এটা ঠিক থাকলে মেনে নেওয়াটা সহজ নয়। শোভাকে বাড়ি থেকে বের হতে দেয় না তার পরিবার। আয়াস সাহেব রোজ বাড়ির সামনে ঘুরঘুর করত। একদিন তিনি সহ্য না করতে পেরে বাড়িতে আসে শোভাকে দেখার জন্য, শোভাকে পাবার জন্য। তার মা বাবার সাথে কথা বলে। আয়াস সাহেব জানায়, যদি স্বেচ্ছায় শোভাকে আমার হাতে তুলে না দেন, তাহলে তাকে জোর করে তুলে নিয়ে একটা বাচ্চা দিয়ে ছেড়ে দেব। তখন কি করবেন? শোভার বাবা আয়াসকে চড় দেয়। আয়াস রেগে বাড়ি থেকে ছুরি দিয়ে শোভার মা বাবাকে মেরে ফেলে। শোভা সেটা বাধা দিতে আসলেই শোভাকেও মেরে ফেলে। শোভাকে বলে, তুই যদি আমার না হোস তাহলে আর কারো হতে পারবি না। খুনটা শুভ নিজ চোখেই দেখে। আয়াসে বুদ্ধিমান ছিল। খুন করে শুভকে কাছে ডাকে। তারপর শুভের হাতে ছুরিটা দিয়ে বাড়িতে থাকা সব সোনার টাকা নিয়ে পালিয়ে এসে নিজের সাম্রাজ্য গড়ে তোলে। সে শুভ আজকে প্রতিশোধ নিল। খুনের বদলে খুন। সব শেষ। আমি চলে যাচ্ছি এখান থেকে। অ্যানিমাস নাও ডেড। গুড বাই। অ্যানিমাস কথাগুলো বলে স্ক্রিন থেকে চলে যায়। জেহানা, জামিলা হতাশ হয়। নিশিকে ডাকে, কিন্তু নিশি কোথায়? আদ্রিয়ান আর নিশিকে কোথাও দেখা যাচ্ছে না। সারা গির্জা, বাড়ি, এলাকা সব জায়গাতে খুঁজেও 2জনকে পাওয়া যায় না। সবাই হতাশ হয়ে বসে আছে। তখনই জেহানের ফোনে একটা কল আসে। পলাশ কল করেছে। জেহান রিসিভ করে। হ্যালো, কে? জোহান সাহেব, আপনার মেয়ে নিশি তো আমার কাছে। তাকে তো তুলে নিয়ে আসছি। আমার ছোট ছেলে রাজকে নিশি মেরে ফেলেছিল। নিশিকেও তো মেরে ফেলবো। পলাশ, আমার মেয়ে যদি কিছু হয় তোকে আমি খুন করে দেব, এই বলে দিলাম। আরে চুপ করেন তো। খুন? নিশিকে জ্যান্ত দেখতে চাইলে এখনই চলে আয় আমার ঠিকানায়। তোরা দুজনই আসবি।
দেরি করলে লাশটাও পাবি না। পুলিশ থেকে দূরে থাকবি। পলাশ ফোন কেটে দেয়। জেহান জামিলাকে জড়িয়ে ধরে। ওরা নিশি আর আদ্রিয়ানকে তুলে নিয়ে গেছে। নিশিকে ওরা মেরে ফেলবে আর আমাদের যেতে হবে। জেহানের কথা শুনে জামিলা বলে, পুলিশকে সাথে নিয়ে যায়। জেহান বলে, পুলিশ নিয়ে গেলে ওরা নিশিকে আমাদের সামনেই মারবে। তাহলে আমরা আমাদের মেয়েকে বাঁচাবো কিভাবে? জানি না। নিলয়কে জানাই। জামিলা ফোন নেয়, নিলয়কে কল দেয়। নিলয় রিসিভ করে। বাবা, নিশিকে পলাশ তুলে নিয়ে গেছে। চিন্তা করবেন না, আমি আসছি। নিলয় ফোন কেটে দেয়। জামিলা আর জেহান পলাশের বলা ঠিকানায় চলে আসে। ফ্যাক্টরির দরজায় কড়া নাড়া শব্দ। মাজেদ গিয়ে দরজা খুলে দেয়। জেহান আর জামিলাকে দেখে। মাজেদ ওদেরকে ভেতরে নিয়ে আসে। নিশিকে দেখতে পায় ফ্লোরে পড়ে আছে, চোখ দুটো খোলা, তবে অনেক রক্ত বেরোচ্ছে। নিশির অবস্থা দেখে দৌড়ে যায় ওনারা দুজন। নিশিকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে দুজন। মা ওঠ, আমরা এসেছি। মা বাবা, তোমরা কেন এসেছো? ওরা তোমাদেরকে মারার জন্য ডেকেছে। চলে যাও তোমরা। তোকে রেখে যাব না মা। কে তোর এই অবস্থা করেছে? নিশির হাতে পায়ে ছুরির আঘাত, মাথাতেও বাড়ি দেওয়া হয়েছে। নিশি কোনো রকমে কথা বলছে। জেহান সাহেব চিৎকার করে সামনে থাকা পলাশের দিকে এগিয়ে যায়। জামার কলার ধরে পলাশের গালে একটা ঘুষি দিয়ে বলে, আর আমি জানোয়ার, আমার মেয়ের সাথে কি করেছিস? ওকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে, ও মরে যাবে। পলাশ জেহানকে একটা জোরে লাথি দেয়। জেহান দূরে গিয়ে পড়ে। জামিলা পলাশের কাছে আসে। পলাশের গালে একটা চড় দিতেই কবির এসে জামিলার গালে দুটো চড় দেয়। উনিও পড়ে যায় নিচে। নিশি চিৎকার করতে গিয়েও পারে না, খালি আস্তে গলায় বলতে থাকে, আমার বাবা মাকে ছেড়ে দিন। সবাই হাসতে থাকে। নিশির কাছে আসে পলাশ। জেহান এসে পলাশের পা জড়িয়ে ধরে বলে, আমার মেয়েকে মারিস না। আদ্রিয়ান কোথায়? তাকে মেরে ফেলেছিস? ছাড় শালা। সবাই ঘুরে তাকায়। আদ্রিয়ানের হাতে ছুরি। এগিয়ে আসে ওদের দিকে। আদ্রিয়ানের মুখে হাসি। একটা চেয়ারে এসে বসে। জেহানেরা অবাক হয়। আদ্রিয়ান ওদের দিকে তাকিয়ে হেসে বলে, আঙ্কেল, আমি তো আদ্রিয়ান না, আমি তন্ময়। পলাশ হলো আমার বাবা আর রাজ হলো আমার ছোট ভাই। নিশি তাকে মেরে ফেলেছিল। নিশিকে মারার জন্যই আপনার সাথে খাতির করি, তারপর এখানে আসি। এখন তো আপনাদের মরতেই হবে আঙ্কেল। কুত্তার বাচ্চা, তোকে বিশ্বাস করে আমার মেয়েকে বিয়ে দিয়েছিলাম তোর কাছে, কিন্তু তুই। হাহা, সব লস হয়ে গেল তাই না? ওই নাটক বন্ধ করে সবগুলোকে বেঁধে ফেল, তারপর পিস্তল দিয়ে শুট করে মারবো। মাজেদ সবগুলোকে বাঁধে। আদ্রিয়ান বলে, প্রথমে কাকে মারবো? রক পেপার সিজার খেলি ড্যাড। যে জিতবে সে যাকে ইচ্ছে মারবে। আচ্ছা, শুরু করি। তিনজনের গেমসটা শুরু করে। প্রথমেই পলাশ জিতে যায়। পলাশ বলে, আমি নিশিকে মারব। আদ্রিয়ান হেসে বলে, শিওর ড্যাড। পলাশ পিস্তল হাতে নেয়, নিশির দিকে তাক করে ধরে। জেহান বলে, আমার মেয়েকে মারিস না প্লিজ, ওকে ছেড়ে দে। চুপ কর শালা। পলাশ গুলি করতে যাবে, ঠিক তখনই ফ্যাক্টরির গেটে ধুমধাম করে ধাক্কা দেওয়ার শব্দ হয়। সবাই দরজার দিকে তাকায়। আহ, এই সময় কে আসলো? দেখ তো মাজেদ, শালা যেই আসুক গেটেই মেরে ফেলবি। এই নে পিস্তল। পলাশ মাজেদের দিকে পিস্তলটা ছুঁড়ে দেয়। মাজেদ পিস্তল ক্যাচ করে দরজার দিকে আসে। দরজা খুলে দেখে কেউ নেই। মাজেদ বলে, কে রে ভাই, কে আসছিস? মাজেদ চিৎকার করে বলতে যাবে কেউ আসেনি, ঠিক তখনই একটি গুলি চলার শব্দ হয়। পলাশ হেসে বলে, মাজেদ তো দেখি সত্যি মেরে দিল। মনে হয় বেচারা ডেলিভারি বয় হবে, খাবার দিতে আসছিল। ঠিক তখনই দুটো গ্যাস বোম ভিতরে এসে পড়ে। কয়েক সেকেন্ড পরে ঠাস করে ব্লাস্ট হয়। দরজায় ধোঁয়ার কারণে কিছুই দেখা যায় না। 1 মিনিট পর ধোঁয়া সরলে কাউকে হেঁটে আসতে দেখে সবাই। সবাই পায়ের দিকে তাকিয়ে আছে। পা থেকে চোখ উপরে সরিয়ে নিতেই দেখে অ্যানিমাস দাঁড়ানো। অ্যানিমাসকে সবাই চেনে, কারণ পরিচিত হ্যাকার মাস্ক পরা।
কিন্তু অ্যানিমাস এখানে। অ্যানিমাসকে দেখেই সবাই ভয়ে আটকে ওঠে। অ্যানিমাসকে দেখে আদ্রিয়ান ঘাবড়ে যায়, তবুও স্বাভাবিকভাবে বলে, বস, আপনি এখানে? আপনাকে তো সশরীরে দেখা যায় না, আজকে আপনি এখানে আসলেন। কিন্তু বস, এখানে তো আপনার কোনো কাজ নেই, আপনার কাজ তো ব্যাংকে, সেখানে যান। আমার পার্সোনাল কাজে ব্যস্ত, শুধু শুধু আমাদেরকে। আদ্রিয়ান পুরো কথা শেষ করতে পারে না। অ্যানিমাস আদ্রিয়ানের হাতে গুলি করে। আদ্রিয়ান চিৎকার করে। সবাই ভয়ে অ্যানিমাসের দিকে তাকিয়ে আছে। পলাশ বলে, শালা শুয়োরের বাচ্চা, আমার ছেলেকে মারলি, তোকে আমি। অ্যানিমাস পলাশের কপালে গুলি করে। পলাশ কবিরের উপরে গিয়ে পড়ে, সাথে সাথেই মারা যায়। ভয়ে সবাই চিৎকার করে ওঠে। অ্যানিমাস এগিয়ে আসে নিশিদের দিকে। নিশির বাঁধন খোলে। জেহানো আয়াসের বাঁধনও খুলে দেয়। অ্যানিমাসের দিকে ভয়ের তো দৃষ্টিতে তাকাচ্ছে সবাই। অ্যানিমাস সোজা হয়, গা থেকে জ্যাকেট খুলল, ভেতরে একটা কালো টি শার্ট পরা। হাতের থেকে গ্লাভস খুলল, মুখ থেকে মাস্ক সরিয়ে সামনে দেখায়। সবাই অ্যানিমাসকে দেখে অবাক হয়ে গেছে, কারণ অ্যানিমাসের আড়ালে যে ছিল সে হলো নিলয়। নিলয় সবার দিকে তাকিয়ে বলে, আদ্রিয়ান, শুভকে চিনিস? তুই তো শালা শুভকে সেদিন নিশিকে নিয়ে পালিয়ে এসেছিস। আমাকে ঠিকমতো না চিনলেও শুভকে চিনিস ভালো করে। মনে পড়ে আমার বাবা যেদিন প্রথম এই শহরে এমপিতে দাঁড়িয়েছিল, সেদিন রাস্তার মাঝে তুই আমার বাবাকে মেরেছিলি, তারপর পালিয়ে আমেরিকাতে চলে যাস। তোর বাবা তারপর থেকে এমপি নির্বাচন করে এখানে। শুভর বাড়িতে আমি ছিলাম সেদিন। আয়েশকে আমি খুন করতে দেখি, আর শুভ আমার বাবাকে তোকে খুন করতে দেখে। দুজনে দৌড়ে আসিস দুজনের বাড়ির দিকে। আমি যে দেখে আমার বাবা মরে গেছে, শুভ যে দেখে ওর মা বাবা মরে গেছে। আমরা বন্ধু ছিলাম, এক স্কুলে পড়তাম। তুই তো ফেল করে আমাদের জুনিয়র হয়ে গিয়েছিলি, চিনতে পারলি না আমাকে ঠিক মতো? আমি সেই নিলয় যাকে একবার ক্লাসে মারতে চেয়েছিলি। তোকে সিগারেট খেতে দেখছিলাম বলে সেটা টিচারকে বলেছিলাম। তোকে খুঁজতে এখানে আসা আমার। তোর ফোন বের কর, প্রধানমন্ত্রী মেহরবের ভাষণ হচ্ছে, দেখ কি বলছে। নিশিদের দিকে নিলয় ফোন বাড়িয়ে দেয়। সবাই ফোনে মেহরাবের ভাষণ শুনতে থাকে। তো আপনাদেরকে বলেছিলাম আমাকে এত দূরে আসতে কে সবচাইতে সাহায্য করেছে, সে হলো নিলয়। স্ক্রিনে নিলয়ের ছবি দেওয়া হয়। মেহরাব সাহেব আরও বলে, সে আমার জন্য সিক্রেট অফিসার হিসেবে কাজ করেছে। আমার গার্ড ছিল সে, কিন্তু প্রথমে নিলয় ছিল মিলিটারির স্পেশাল ফোর্সের একজন আর্মি। বর্তমানে তাকে আমি সেনাবাহিনীর সেনা প্রধান নিযুক্ত করছি। আরেকটা কথা, সবার সিক্রেট তথ্য নিলয় আমাকে দিয়েছিল। নিলয়ের আরও একটা পরিচয় আছে, সেটা না হয় অজানাই থাক। মেহরাব সাহেব বক্তৃতা শেষ করে। নিলয় আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলে, সে আরও একটা পরিচয় হলো আমি অ্যানিমাস, যেটা এখানে থাকা 3 জন লোক জানে, নিশি, জেহান সাহেব আর জামিলা। কিন্তু এখানে তো আমরা 5 জন। আদ্রিয়ানের কথা শেষ হতেই কবিরকে গুলি করে নিলয়। নিলয় বলে, বলেছি না 3 জন। নিলয়, আমাকে মারিস না প্লিজ, আমি চলে যাব এখান থেকে। নিশি, চোখ বন্ধ করো। ওরা চোখ বন্ধ করতেই নিলয় তার পায়ের জুতোর ফাঁক থেকে ছুরি বের করে আদ্রিয়ানের গালের ভেতরে ঢুকিয়ে দেয়, চোখের ভেতরেও ঢুকিয়ে দেয়। তারপর অর্ক মাসুমেরা আসে। সবাই ওদের 3 জনকে নিয়ে চলে যায় সেখান থেকে। নিলয় বলে, চোখ খোলো তোমরা। ওরা চোখ খুলে দেখে কেউ নেই রুমে, শুধু নিলয় দাঁড়িয়ে। নিলয় নিশির কাছে যায়, চিৎকার করে বলে, অর্ক, কাজীকে নিয়ে আয়। সাথে সাথে নিশির লোক আর নিলয়ের লোকেরা ভিতরে প্রবেশ করলো। সাথে কাজীও আছে। অর্কর পাশে জেরিনও আছে। কাজীকে চেয়ারে বসানো হয়। নিলয় বলে, নিশি, আমি কে সেটা নিশ্চয় এখন জানো। তোমাকে কথা দিয়েছিলাম আজকেই বিয়ে করব। সব জেনে তুমি কি আমাকে বিয়ে করবে? হ্যাঁ করব, ভালোবাসি যে তোমাকে। জেরিন আর অর্ক একে অপরকে ভালোবাসে। অর্ক হলো আমার অ্যাসিস্ট্যান্ট, ওর মা বাবার কাছে বড় হয়েছে আমি। আপনারা তাদের সম্পর্কে মেনে নিন। আর নিশি তো বলেছে আমাদের নিয়মের বিয়ে হবে। কোনো ব্যাপার না। বিয়ের কাজ শুরু হয়। নিশি হাসপাতালের বেডে শুয়ে আছে। খানিকটা আগে নিশির জ্ঞান ফিরেছে। নিশি চোখ খুলে তাকিয়ে দেখে নিলয় পাশে বসা। নিলয় বলে,
কেন যে আজকে বিয়ে করলাম? কেন? হাসপাতালে বাসর করতে হবে তো। এই সরো তো। সরব না, কোলে নাও, আমাকে কোলে নিয়ে ঘুরবা। আচ্ছা। নিলয় নিশিকে কোলে তুলে নিল। হাসপাতাল থেকে বের হয় দুজন। আজকে ওদের বাসর হবে। থাক, আর নাইবা বললাম। হ্যালো ভিউয়ার্স, গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট এবং শেয়ার চাই। আর হ্যাঁ, নেক্সট গল্প খুবই তাড়াতাড়ি আসতে চলছে। ধন্যবাদ।